আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আগামীকাল তোমরা ভার্সিটি খ ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ। আমাদের পক্ষ থেকে শেষবারের মতো জিকে নিয়ে একটু কথাবার্তা বলার জন্য আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। গত বছর আমরা সেম এই প্যাটার্নের একটা ক্লাস তোমাদের জন্য আয়োজন করছিলাম শেষ মুহূর্তে এক নজরে জিকে। তো জিকের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম গত বছরে, এবং পরবর্তীতে দেখা গেছে পরীক্ষায় ওই একটা লেকচার থেকে প্রায় অর্ধেক প্রশ্নের মতো কমন ছিল। এবং তার ধারাবাহিকতায় তোমাদের এবছরও একটা চাওয়া ছিল যে ভাইয়া শেষ মুহূর্তের ওই ফাইনাল যে ফিনিশিংটা আছে এটা আমাদের একটু দরকার হবে। তো আমরাও আমাদের মতো করে চেষ্টা করছি আমাদের কথা রাখার, আর তোমাদের যে অধিকার, তোমাদের যে দাবি, সেটার প্রতি সম্মান জানানোর। তো চলো আমরা আজকে শুরু করব তোমাদের জন্য ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম 2025-এর ফাইনাল রিভিউ ক্লাস। এটাকে আমরা বলতেছি ফাইনাল রিভিউ এই কারণে, শেষ মুহূর্তে আমরা জিকের গুরুত্বপূর্ণ সবগুলো জিনিসকে একসাথে একটু দেখব। বুঝতে পারছো? বলতে পারো যে এক নজরে সবকিছু আর কি। জিকের কিছু হ্যাক্স নিয়ে আমরা আলাপ করব, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে, সাম্প্রতিক জিকে থাকবে, অর্থাৎ একের ভিতরে সব। এই হচ্ছে ব্যাপার। আমি আছি তোমাদের কাউসার ভাইয়া, এবং তোমাদের আরো অনেক ভাইয়ারা আছেন, একে একে তারা আসবেন, যাদের মুখ তোমরা দেখতে চাও আজকে সব ভাইয়ারাই থাকবেন। তো চলো আমরা শুরু করি। আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো? অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটু বলে দাও। একটু হচ্ছে কমেন্টে চ্যাট বক্সে একটু জানাই দিবা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। ওকে, থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার, তোমরা যারা আমাদের সাথে আছো অলরেডি, তোমাদেরকে বলবো প্রত্যেকে একটা করে শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, এটা ভাইবো না যে আমি শেয়ার দিলে আরেকজন যদি যায় না যায় আমি তো চান্স পাবো না, এমনটা ভাবার দরকার নাই। ঠিক আছে? জ্ঞান বিতরণ করো, আরেকজনকে সাহায্য করো, আরেকজনের জন্য ভালো হয় সেটা চাও, তাহলে আল্লাহ তোমার ভালো করবেন। বুঝছো তো? তো প্রত্যেকে একটা করে শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। ওকে, রবিন বলছো জিকে হবে শুধু? হ্যাঁ, জিকেই হবে, কারণ এই সময়ের ডিমান্ড জিকেতেই। ইংরেজি এবং বাংলার জন্য যা যা বলা দরকার সেগুলো আমরা আগেই বলে দিছি, সে অনুযায়ী তোমরা আগাচ্ছ, আমাদের বিশ্বাস। ওকে, তো চলো আমরা শুরু করি। বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমরা প্রথমে বাংলা জাতির ইতিহাস থেকে শুরু করব, তারপরে আস্তে আস্তে ইতিহাসের যে মালা তোমরা জানো সেই মালা অনুযায়ী আমরা আগাবো। তো দেখো, বাংলা জাতির প্রধান অংশ গড়ে রয়েছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। তোমরা এটা সম্পর্কে খুব ডিটেইল পড়াশোনা করছো রেগুলার ক্লাসে। আমরা বাঙালিকে কি বলি? আমরা বাঙালিকে অনার্য জাতি বলি, কারণ এই আর্য প্লাস অনার্য এই দুইটা মিলে হচ্ছে আমাদের বাঙালি জাতি। আজকে তো খুব লম্বা ব্যাখ্যার সময় নাই, দরকারি জায়গাগুলোতে ভাইয়েরা ব্যাখ্যা দিয়ে দিবে, আমিও চেষ্টা করব। এই আর্য জাতি থেকে ধরতে পারো আমাদের 5% হচ্ছে ব্লাড আমরা ক্যারি করি, এর বেশি না, সর্বোচ্চ হলে 5% হইতে পারে। আর অনার্য থেকে ধরতে পারো 95% ব্লাড আমরা ক্যারি করি। এই জন্য বাঙালি আলটিমেটলি অনার্য জাতি। এখন এই অনার্যর মধ্যে আবার 4টা প্রধান ধারা আছে। একটা হচ্ছে অস্ট্রিক, একটা হচ্ছে হলো দ্রাবিড়, আর একটা হচ্ছে নেগ্রিটো, আর আরেকটা হচ্ছে মঙ্গলয়েড, তাই তো? এ হচ্ছে প্রধান। এরপরে তুমি যদি আরো একটু হিসাব করো, কোল, ভিল, গারো, মুন্ডা, তারপরে এমনকি সাঁওতালরা পর্যন্ত অনার্য জাতি এবং আমাদের পূর্বপুরুষ। তো বাঙালিকে আমরা শঙ্কর বলি, শঙ্কর বলার মূল কারণ হচ্ছে এটা, অনার্যের এই 4টা বেসিক ধারা, আর্য এবং অনার্যের আরো কিছু ধারা, সবকিছু মিলে হাজার বছরের বিবর্তনের পরে বাঙালি জাতির উদ্ভব হয়েছে, তাই না? সো এই যে বাঙালি জাতি, তার মধ্যে আবার এই যে 4টার কথা বললাম, আমাদের মেইন ধারা যেটা সেটা হচ্ছে অস্ট্রিকদের। প্রায় 60% শারীরিক বৈশিষ্ট্য আমাদের শরীরে যেটা আছে এটা অস্ট্রিকদের থেকে। মাঝারি উচ্চতা, গায়ের রং বাদামি, চোখ কালো, চুল কালো, এরকমের। তো এই যে বলছে বাঙালি জাতির প্রধান যে অংশ এরা গড়ে উঠছে হচ্ছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। এই অস্ট্রিক বলার সাথে সাথে তুমি অবশ্যই এই জায়গাটাকে কাভার করে তারপরে পড়বা। আমরা তো এখানে যে আয়োজনটা করছি টেলিপ্যাথি আকারে করছি, এবং তার পাশাপাশি তুমি দেখবা যে এটার সাথে কি কি রিলেটেবল। একটা টপিককে আমরা 360 আকারেই পড়াইছি। এখন এই কথাগুলোর ভিতরেও 360 ইনফরমেশনের একটা উপাদান আছে, ওইটাকে তুমি একটু সমন্বয় করে নিতে পারলে তোমার জন্য সব থেকে ভালো হবে। এরপরে সর্বপ্রথম দেশবাচক বাংলা নামটি ব্যবহৃত হয় আইনে আকবরী গ্রন্থে। দেশবাচক বাংলা মানে বাংলা কথাটা তো ভাষা, আবার বাংলা একটা দেশ, অর্থাৎ ভৌগোলিক টার্মে এই শব্দটা আইনে আকবরীর মধ্যে প্রথমবার আসছে। আইনে আকবরী কোন সময়ের বই বুঝতে পারো? মুঘল আমলের বই। তারপরে আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে। ইউরাল বা উরাল পর্বত, যেটা হচ্ছে তুমি রাশিয়াকে যদি দেখো এরকম ডিমের মতো না লম্বা রাশিয়া, রাশিয়ার এই জায়গা দিয়ে একটা পর্বতমালা আছে, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া হয়ে রাশিয়ার ভেতর দিয়ে হয়তো
প্রাচীন বাংলার জনপদ, এই জনপদ থেকে বলতে গেলে বাংলাদেশের যত কম্পিটিটিভ এক্সাম হয়, মেডিকেল, তারপরে তোমার হচ্ছে ভার্সিটি, তারপরে বিসিএস, প্রায় সব জায়গায় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা যখন পড়বা, এটা ম্যাপ আকারে পড়বা, আমাদের যে ম্যাপ আছে ওখান থেকে একটু মিলাই নিয়ে নিয়ে পড়বা, দেখবা যে বাংলাদেশের যে ম্যাপটা আছে এখানে ৭-৮টা জনপদ কোনটার কোথায় অবস্থান, কোনটার রাজধানী বা প্রশাসনিক সেন্টারটা কোথায় ছিল। যেমন তুমি যখন পড়বা পুন্ড জনপদ, তাহলে পুন্ড জনপদের রাজধানী শহর কোনটা ছিল বা প্রশাসনিক সেন্টার কোথায় ছিল, পুণ্ডনগর বা বর্ধন, যেটা হচ্ছে এখন বগুড়ার মহাস্থানগড়, এবং তার আন্ডারে কোন এরিয়াটা। পরীক্ষা এমন প্রশ্ন বহুবার আসছে, একটা জেলার নাম দিয়ে জিজ্ঞেস করছে এটা কোন জনপদের আন্ডারে ছিল। সো তুমি দেখবা বর্তমানে ওইটা, বর্তমানের ওই জেলাটা, যেমন ধরো গাজীপুর কোন জনপদ, বঙ্গ। নরসিংদী কোন জনপদ, বঙ্গ, কারণ ঢাকা তার আশপাশটা, তাই তো কথাটা। সো এইরকম ভাবে একটু ধরে ধরে পড়বা কোনটা কোন জনপদ কোথায় এবং তার আশপাশে কি আছে এবং এটার আন্ডারে কারা কারা আর কি। হ্যাঁ, এই যে বর্তমানে ঢাকা এবং তার আশেপাশের এলাকায় যে জনপদে ছিল বঙ্গ, এখন ঢাকা তো তুমি বুঝছো, আশেপাশের এলাকা বলতে কি বোঝায়, ঢাকার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে দক্ষিণ দিকে গেলে শরীয়তপুর, মাদারীপুর, হ্যাঁ, গোপালগঞ্জের কিয়দংশ, তারপরে তোমার হচ্ছে এইদিকে বিক্রমপুর, ওইদিকে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে এইদিকে হচ্ছে তোমার নরসিংদী, গাজীপুর, তারপর এদিকে এই যে ফরিদপুর, এই এলাকাটা। সো ম্যাপ দেখে একটু এগুলো পড়বা, ডেফিনেটলি অবশ্যই একটু ম্যাপটা সামনে রাখবা, তাহলে দেখবো তোমার প্রিপারেশন খুব দ্রুত হবে। এরপরে এখানে চাঁপাইনবাবগঞ্জ গৌড়ের ছিল। তো কারণ তোমরা যদি গৌড় দেখো, আমাদের চাঁপাইনবাবগঞ্জ ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ। পরীক্ষায় ধরো চাপাই দিয়ে প্রশ্ন নাও করতে পারে, মুর্শিদাবাদ দিয়েও তো করতে পারে, কিছু করার নাই। এভাবে একটু কাভার করে আগায় চলে যাবা। কুমিল্লা নোয়াখালী ছিল হচ্ছে সমতট এলাকার, মানে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া সমতটের ছিল। আর পরীক্ষায় যদি প্রশ্ন আসে সমতটের কেন্দ্র কোনটা ছিল, বড়কামতা। বড়কামতা কই, বর্তমানের কুমিল্লার দেবিদ্বার। ওকে, একটু ধরে ধরে আমরা পড়ে ফেলবো। একমাত্র পাহাড়ি জনপদ ছিল হচ্ছে হরিকেল, যেটা এখন বর্তমানে সিলেট এবং চিটাগং, মাঝখানের ভারতের ত্রিপুরা সহ পুরা পাহাড়ি এলাকাটাকে হরিকেল বলা হইতো। আর বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের বাইরে ছিল হচ্ছে রাঢ় বা সূক্ষ্ম, এটা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে পড়ছে আর কি। প্রায় 13-14টা জনপদ আছে, তার মধ্যে 7-8টা এখানে আর বাকিগুলো পশ্চিমবঙ্গে। এরপরে বিভিন্ন সময়ে বাংলার রাজধানী একেবারে মনে রাখবা, আহ, যখন কোনো ইনফরমেশন ছকে উপস্থাপন করা হয় এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, বুঝতে পারছো? এটাকে রেগুলার উপস্থাপনের বাইরে যখন আমরা ছকে দেই, একটু সাজানোর চেষ্টা করি, বুঝবে এটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা মুখস্থ করে ফেলাইবা। এরপরে আসো প্রাচীন যুগের রাজবংশ এবং শাসকগণ। এখানে তেমন কোনো বিস্তারিত বলার কিছু নাই, তোমরা এগুলো জানো, এবং সেখান থেকে ক্রিম তথ্য যেগুলো আছে সেগুলোই আমরা আনছি। প্রাচীন ভারতের সর্বপ্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য, এটা দ্বারা হচ্ছে কি মিন করে, মৌর্য সাম্রাজ্যের আগে এখানে মানুষ ছিল না, ছিল, শাসক ছিল না, ছিল, কিন্তু সাম্রাজ্য বলতে যেটাকে বোঝায়, একটা বিশাল এরিয়া, একজন শাসক থাকবেন যিনি হচ্ছেন সম্রাট, তার আন্ডারে থাকবেন প্রচুর রাজা। তোমরা জানো রাজ্য নিয়ে সাম্রাজ্য হয়। এই যে রাজাদেরকে একত্র করে বড় একটা শাসনতান্ত্রিক একটা এরিয়া গড়ে তোলা, এটার নাম হচ্ছে সাম্রাজ্য। তো প্রাচীন ভারতে প্রথম যে সাম্রাজ্যটা হয়েছিল সেটার নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। বুঝছো কথাটা? সাম্রাজ্যের সিস্টেমের শাসন শুরু হয়েছিল তাদেরকে দিয়ে। কথা বুঝতেছো কিনা একটু আমাকে চ্যাট বক্সে বলো, কমেন্টে বলো। ক্লিয়ার আছে? বুঝছো? তোমরা কি শেয়ার দিছো? তোমরা তো শেয়ার দাও নাই মনে হচ্ছে। যারা শুনতেছো সবাই মনে মনে ভাবতেছে যে আমরাই শুনবো, বাকিরা যেন না জানতে পারে, আমরা যাই না তারপরে পরীক্ষায় চান্স পাওয়া যাবো। ভাই, এত হিংসা থাকলে হবে? শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। থ্যাংক ইউ। তারপরে আসো এখানে মাৎসন্যায় থেকে বাংলাকে উদ্ধার করেন গোপাল সেন বংশের সর্বশেষ শাসক হচ্ছেন কেশব সেন। একটু খেয়াল করো, শাসক বলেছি, রাজা বলি নাই কিন্তু। রাজা যদি বলা হয় তাহলে লক্ষণ সেন। আর লক্ষণ সেন যখন পালায় চলে আসছিল কোথায়, বিক্রমপুরে, তখন তার সাথে তার ছেলে ছিল কেশব সেন, বিশ্বরূপ সেন। তো ঢাকা এবং বিক্রমপুর এই এলাকাটা মানে মুন্সিগঞ্জ, এখানে আসা সেন বংশ পরবর্তীতে আরো প্রায় 20-25 বছরের মতো শাসন করছে। ওই জন্য কেশব সেনই হচ্ছেন সর্বশেষ শাসক। বুঝছো কথাটা? আর যদি রাজা বলে তাহলে কিন্তু ধরতে হবে লক্ষণ সেন। এরপরে মধ্যযুগের যে শাসকগণ, বখতিয়ার খলজির আগমন দিয়ে শুরু হয়েছে। এখান থেকে যতগুলো তথ্য আছে আমি তো দেখতেছি সবগুলোই পরীক্ষা আসার মতো, মানে ক্রিমেরও ক্রিম জিনিসগুলো এখানে আসছে। বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন 1204 সালে, আক্রমণ করেন মানে জয় করেন আর কি। ওকে, এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে 12 হুয়ানে তার প্রতিষ্ঠিত মসজিদ রয়েছে, তার নাম হচ্ছে মুসাখা। মুসাখার মসজিদ আছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে। এরপর ঢাকা গেট নির্মাণ করেন হচ্ছে মীর জুমলা। এগুলো তখনকার সময়ের তথ্য, মধ্যযুগের। এরপরে ইউরোপীয়দের আগমন, এটা একটা ফেজ। বাংলায় যে ইউরোপেরা আসছিল, মানে হচ্ছে পর্তুগিজরা, তারপরে ডাচ, যারা যারা আসছিল আর কি, তারপরে ডেনিশ, তারপরে তোমার হচ্ছে ইংরেজ এবং হচ্ছে ফরাসিরা, প্রত্যেকেই আসছিল এখানে বিজনেসের নামে আসলে আমাদেরকে দখল করার জন্য, আমরা টের পাই নাই আর কি। এবং তাদের মধ্যে একটা আন্তঃকন্দল হয়েছে, কম্পিটিশন হয়েছে, শেষ পর্যন্ত উইন করছে হচ্ছে ইংরেজরা।
তো এই ইউরোপীয়দের আগমন যেখান থেকে শুরু হয়েছে পর্তুগিজদের 1498 সালে, তারপরে ইংরেজদের আগমন হয়ে একবারে ভারতে ব্রিটিশ শাসন পলাশির যুদ্ধ দিয়ে ইতিহাসটা আগাবে। সো যে তথ্যগুলো আছে এজ ইউজুয়াল মুখস্থ করবা। তোমরা জানো যে আজকে আমরা মূলত তোমাদেরকে দেখানোর জন্যই আসছি, এটা আজকে খুব ডিটেল ব্যাখ্যা করার দিন না। এরপরে হচ্ছে আমরা ব্রিটিশ শাসনের পরে এখানে ভাষা আন্দোলন এবং যুক্ত ফ্রন্টের নির্বাচন। ভাষা আন্দোলনের যে জায়গাটা দেখো, ভাষা আন্দোলনের স্থপতি অধ্যাপক আবুল কাসেম। কেন বলা হচ্ছে স্থপতি, এটা একটু তোমাকে জাস্ট 1 মিনিটে ব্যাখ্যা দিয়ে দিই। দেখো 1947 সালের 14 আগস্ট পাকিস্তান হয়েছিল। পাকিস্তান হওয়ার আগে থেকেই আলাপ আলোচনা শুরু হয়েছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, এবং পাকিস্তান হওয়ার পরে এই আলোচনাটা আরো বেশি উপরে আসে, তাই না? এবং তারা বাংলাকে বাদ দিয়ে একমাত্র উর্দুকে বলছিল। আমাদের আপত্তি উর্দুর উপরে ছিল না, আমরা বলছিলাম একমাত্র না, বাংলাকে পাশাপাশি রাখতে হবে। তো তারপরে আমরা দেখলাম যে সাংগঠনিক কথাবার্তা ছাড়া এটা আদায় হবে না, এবং পাকিস্তান হওয়ার মাত্র 14-15 দিন পরে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখে, মিডল অগাস্টে পাকিস্তান হইলো, আর সেপ্টেম্বরের 1 তারিখ হলো তমদ্দুন মজলিস। উদ্দেশ্য কি ছিল? বাংলা ভাষাকে নিয়ে সাংগঠনিকভাবে কথা বলা। তো ওই জন্য এটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে অধ্যাপক আবুল কাসেম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের টিচার ছিলেন। ওখান থেকে তথ্যটা আমরা নিয়েছি, বুঝছো? খুব স্মার্ট ওয়েতে উপস্থাপন করা হয়েছে কথাগুলো। সেগুলোকে একে একে করে মুখস্থ করে নিয়ে আসবো। ভাষা আন্দোলনের সাহিত্য পর্যন্ত এখানে আছে। দেন হচ্ছে যুক্ত ফ্রন্টের নির্বাচন। বাংলাদেশে কদিন পরে ইলেকশন হবে। সো ইলেকশন শব্দটা বা নির্বাচন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এখন। তো যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল কখন? 4 ডিসেম্বর 53। তোমরা তো যুক্ত ফ্রন্ট দেখলে 54 মনে করো। না, এটা 53 সালে গঠিত হয়েছিল, আর ইলেকশনটা হয়েছিল 54 সালের মার্চ মাসের 8 তারিখে। ওটার ফলাফল সহ পড়ে ফেলবা। এবং যুক্ত ফ্রন্টের নির্বাচনের দফা ছিল হচ্ছে 21টা। আর পরে যখন দল কটা ছিল, তারপরে তোমার হচ্ছে এটার ফলাফল কি ছিল, যুক্ত ফ্রন্টের সরকার কয়দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল, এর ভিতর একটু ব্লেন্ড করে পড়ে নিবা। নিলে দেখবা যে পুরো জায়গাটা তোমার আরেকটু সুন্দর করে কভার হয়ে গেছে। কথা কি বুঝছো? সো আমরা এই পর্যায়ে তোমাদের আরাফ ভাইয়াকে ডাকবো। এরপরে তোমাদের ভাইয়া আসবেন, এসে বাকিগুলো কন্টিনিউ করবেন। অনেক ভাইয়া আছেন, একে একে ভাইয়ারা আসবেন, জায়গাগুলো তোমাদেরকে দেখাবেন। তো আমি তোমাদের কাউসার ভাইয়া বিদায় নিচ্ছি, এবং তোমরা তোমাদের বাকি ভাইয়াদের সাথে বাকি যে সময়টা আছে ক্লাসে সেটাকে কন্টিনিউ করো। এবং তোমাদের জন্য উদ্ভাস উন্মেষ পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল ভাইয়া আপু, আমাদের ও তোমাদের সাথে আমরা যারা কাজ করছি সবার পক্ষ থেকে আমরা দোয়া করি তোমাদের জন্য। ওকে আরাফ, আসো। কাসার ভাইকে ধন্যবাদ আমাদেরকে খুব সুন্দর একটা ইতিহাসের জার্নিতে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি আহমেদ আদিব আরাফ আছি তোমাদের সাথে। আমি কথা বাড়াবো না, চলে যাব ইতিহাসের পরের পার্টে। আমরা এর আগে পাকিস্তান আমলে বাংলাদেশের যেই অবস্থানটা, সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম, এবং আস্তে আস্তে কিভাবে আমরা বাংলাদেশ হওয়ার পর্যায়ে চলে গিয়েছিলাম সেই জিনিসটা কিন্তু আমরা জেনেছি আমাদের ক্লাসে, আমাদের বইয়ে। এই পর্যায়ে আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ চুক্তির নাম পড়বো, সেটা হচ্ছে মারি চুক্তি। এবং এই মারি চুক্তিটা কিন্তু স্বাক্ষরিত 1955 সালে। এবং এই চুক্তিটার গুরুত্বটা কোথায়? চুক্তির গুরুত্ব ছিল, বাংলাদেশ অংশ যখন পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায়, শুরুতে এটার নাম ছিল কিন্তু পূর্ব বাংলা, কিন্তু পরবর্তীতে পুরো পশ্চিম পাকিস্তান অংশটাকে, 4টা প্রদেশ ছিল সেখানে, 4টা প্রদেশকে একসাথে একটা ইউনিটে রূপান্তর করা হয় এবং তাদের নাম দেওয়া হয় পশ্চিম পাকিস্তান। এবং যেহেতু তারা পশ্চিম পাকিস্তান এবং আমরা পূর্ব পাশে পাকিস্তানের অংশ, তাই আমাদেরকে নাম দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তান। এইভাবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পুরো পাকিস্তানে 2টা প্রদেশের সৃষ্টি হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা খুবই গুরুত্বপূর্ণ সম্মেলন, এটা ছিল কাগমারি সম্মেলন। এই কাগমারি সম্মেলনের রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত গভীর, আমরা এত গভীরে এখন আর যাব না। আমি শুধু এখান থেকে বলে রাখি যে এটার সালটা একটু তোমরা অবশ্যই গুরুত্বের সাথে পড়বা। কাগমারি সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয় 1957 সালে, এবং এটার সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তারপর আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের গণতন্ত্রের যাত্রা কিন্তু খুব বেশি দিন ছিল না। 1958 সালে সেখানে প্রথম সামরিক শাসন জারি হয়, এবং এই সামরিক শাসন জারির 1 বছরের মাথায় আইয়ুব খান নতুন করে একটা গণতন্ত্রের প্রক্রিয়া শুরু করেন। সেই প্রক্রিয়াটার নাম ছিল কি? মৌলিক গণতন্ত্র, যেখানে স্তর ছিল 4টা। এই 2টারই নায়ক কে ছিলেন? আইয়ুব খান। নামটা একটু তোমরা জেনে রাখতে পারো, নামটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আইয়ুব খান কিন্তু তার শাসন ব্যবস্থায় অনেক ধরনের চেঞ্জ আনছিলেন, এবং সেই এক পর্যায়ে তিনি একটা শিক্ষা কমিশন করেন। শিক্ষা কমিশন কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল যে তারা শিক্ষায় ব্যয় কমাতে চায় এবং ছাত্রদের নিজের পকেট থেকে টাকা পয়সা দিয়ে পড়তে হবে, এমনটাই ছিল তাদের কথা। এবং এটার প্রতিবাদে তখন ছাত্ররা কিন্তু আন্দোলন শুরু করেছিল, এবং এই যে শিক্ষা কমিশনটা ছিল, এটার নাম ছিল শরীফ শিক্ষা কমিশন। এবং এটার বিরুদ্ধেই কিন্তু 1962 সালে শিক্ষা আন্দোলন অনুষ্ঠিত হয়। এবং এই 62 আন্দোলনের পরে তো শরীফ শিক্ষা কমিশন বাতিল করা হয়, এবং পরবর্তীতে 1965 সালে নির্বাচনের পরপরই ভারত এবং পাকিস্তান একটি যুদ্ধে জড়িয়ে পড়ে, যে যুদ্ধটা স্থায়ী হয়েছিল 17 দিন। এবং 1966 সালের
জানুয়ারি মাসে অ্যালেক্সেই কোসিগিন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে প্রধানমন্ত্রী ছিলেন তার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান কিন্তু সমঝোতায় এসেছিল এবং এর মাধ্যমে এই যুদ্ধটা শেষ হয়েছিল। তোমরা এগুলো বিস্তারিত পড়েছো, তোমরা জানো। এখান থেকে শুধু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আমরা দিয়েছি। তারপর আমরা একবারে চলে যাচ্ছি একদম আগরতলা ষড়যন্ত্র মামলায়। এখানে আমরা জানি মোট আসামি ছিল ৩৫ জন এবং এই আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সালে যখন ব্যাপক আকার ধারণ করে, মামলার প্রায় রায় হয়ে গিয়েছিল, সেই সময় দেশে শুরু হয় গণ অভ্যুত্থান এবং 69 সালে জানুয়ারি মাসে সেই গণ অভ্যুত্থান কিন্তু একদম পিকে চলে যায় এবং সেই অবস্থায় সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় কারাগারের ভেতর 1969 সালের 15 ফেব্রুয়ারি। তিনি কিন্তু ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি। এবং এছাড়া 69-এর গণঅভ্যুত্থানের শহীদ বলা হয় যে শহীদ আসাদ এই গণঅভ্যুত্থানের নায়ক এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার রক্তমাখা শার্ট নিয়ে সেদিন মিছিল হয়েছিল এবং আসাদের মৃত্যুই কিন্তু গণঅভ্যুত্থানকে আরো তুমুলভাবে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল। এবং এই তারিখটা ছিল 20 জানুয়ারি 1969। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে আসাদ স্মৃতি পাঠাগার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এই তথ্যটার গুরুত্বটা একটু বলে রাখি। তোমরা এর আগের বছরের প্রশ্নে দেখেছো যে ভাষা শহীদ আবুল বরকতের ডাকনাম আবাই, এই প্রশ্নটি পরীক্ষায় কিন্তু এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর একটা প্রশ্ন এসে থাকে। সেই সূত্রে এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আশা করছি এই প্রশ্নটা তোমরা যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই পারবে। এবং পরবর্তীতে 1970 সালে নির্বাচন, জাতীয় নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টি আসন। মনে রাখবা সেখানে নির্বাচন হয়েছিল দুইটা। 7 ডিসেম্বর হয়েছিল জাতীয় পরিষদের নির্বাচন এবং 17 ডিসেম্বর হয়েছিল প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব বাংলার জন্য 169টা আসন বরাদ্দ ছিল। এর মধ্যে 162টা ছিল নির্বাচিত আসন এবং 60টা ছিল নারীদের জন্য সংরক্ষিত আসন। এবং এছাড়া এই যে প্রাদেশিক নির্বাচনে মোট আসন ছিল 13টা, 300টা ছিল নির্বাচিত আসন আর 13টা ছিল সংরক্ষিত আসন। চলে যাচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে। এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথমবার আমাদের যে বাংলাদেশের পতাকা, এই জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1971। তোমরা এই ঘটনাটা জানো এবং এই ঘটনার সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ই জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু রয়েছে, ডাকসু তৎকালীন ভিপি আসম আব্দুর রব, তিনি কলা ভবনের বারান্দা থেকে প্রথম এই পতাকাটা কিন্তু উত্তোলন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এবং মুক্তিযুদ্ধের প্রথম যে সশস্ত্র প্রতিরোধ, বিভিন্ন পরীক্ষায় আমরা এই প্রশ্নটা রিপিট হতে দেখেছি এবং বারবার আসতেও দেখেছি। 19 মার্চ জয়দেবপুরে বাঙালিরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। আর এছাড়া 25 মার্চ রাতে অর্থাৎ 26 মার্চের প্রথম প্রহরে পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের উপর যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যা, এটার নাম ছিল অপারেশন সার্চলাইট, এটার নেতৃত্বে ছিলেন রাও ফরমান আলী। ঢাকা শহরের ভিতরে এই অপারেশন পরিচালনার দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী আর ঢাকার বাইরে সারা দেশে এটার দায়িত্বে ছিলেন মেজর খাদিম হোসেন রাজা। আর মেজর জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুজিবনগর সরকার গঠিত হয় এই স্বাধীনতা ঘোষণার পরবর্তীতে এপ্রিল মাসে এবং ঘোষণা সরকার গঠনের তারিখটা ছিল 10 এপ্রিল এবং এই সরকার শপথ নেয় হচ্ছে 17 এপ্রিল। এবং এই সরকারের যে শপথ অনুষ্ঠান ছিল সেটি পরিচালনা করেন আব্দুল মান্নান। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এছাড়া এই যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, এই মুজিবনগর সরকার একটি সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করে। তৎকালীন বাংলাদেশে তৎকালীন বা পূর্ব পাকিস্তান যেটাই বলো, সেখানে যেসব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাদেরকে একসাথে নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং এটার সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। তারপর আমরা চলে যাই মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যে। মুক্তিযুদ্ধের শুরুতে বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং পরবর্তীতে জুলাই মাসে কিন্তু বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। এটা ছিল 11ই জুলাই। এবং জিয়াউর রহমান সেক্টর নাম্বার 1 এবং সেক্টর নাম্বার 11তে কমান্ডার ছিলেন। তোমরা এটার কোন সময় থেকে কোন সময় কমান্ডার ছিলেন সেটা টাইমলাইন কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা পড়েছো। এছাড়া আমাদের যে ঢাকা শহর অর্থাৎ রাজধানী, এই রাজধানী শহর ছিল সেক্টর নাম্বার 2 এর ভেতরে অবস্থিত। আর এছাড়া সেক্টর নাম্বার 9 এর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল এবং এই মেজর এম এ জলিল কিন্তু একমাত্র সেক্টর কমান্ডার যিনি কোনো খেতাব পান নাই, ঠিক আছে। এবং এরপরে আমরা চলে যাচ্ছি মুক্তিযুদ্ধে মোট সেক্টর কমান্ডার ছিলেন 16 জন আর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল সেক্টর নাম্বার 10 এবং এটা ছিল মূলত নৌ সেক্টর। গত বছর কিন্তু এই প্রশ্নটা এসেছিল, গত বছর সেখানে বলাই হয়েছিল যে নৌ সেক্টর কোন সেক্টর নিয়ে গঠিত, সেক্টর নাম্বার 10। এখানে নৌ কমান্ডো যারা আছে, নৌ কমান্ডার 575 জন নৌ কমান্ডার ছিল,
তারা সবাই সরাসরি প্রধান সেনাপতির অধীনে যুদ্ধ করত। মূলত অপারেশনটা প্রধান সেনাপতি প্ল্যানিং করতেন। তারপর তারা যে অঞ্চলে যে যুদ্ধ করবে সেই অঞ্চলে তাদের পাঠিয়ে দেওয়া হতো। ওই অঞ্চলের সেক্টর কমান্ডার তাদেরকে সেখানে ফ্যাসিলিটেট করতেন। আর এই নৌ কমান্ডো বাহিনী বার্তা নিত 1 নম্বর সেক্টর থেকে। এবং তোমরা জানো 1 নম্বর সেক্টর কিন্তু চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো নিয়ে গঠিত হয়েছিল। আর জেড ফোর্স গঠিত হয়ে যায় 7 জুলাই প্রথম, দ্বিতীয়, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে। আমরা জানি মুক্তিযুদ্ধের 3টা ব্রিগেড ফোর্স ছিল, একটা হচ্ছে জেড ফোর্স, একটা হচ্ছে এস ফোর্স, একটা হচ্ছে কে ফোর্স। শুরুতে গঠিত হয়েছিল জেড ফোর্স, পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবর মাসে গঠিত হয় কে ফোর্স এবং এস ফোর্স। আর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব আছে বীরশ্রেষ্ঠ খেতাব। আমরা জানি মুক্তিযুদ্ধের জন্য 4টি খেতাব নির্ধারণ করা হয়েছিল। সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ এবং একদম প্রাথমিক যে খেতাব সেটা হচ্ছে বীর প্রতীক। বীর প্রতীক থেকে সিরিয়ালি শুরু হবে বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম এবং বীর শ্রেষ্ঠ। এবং যারা জীবিত মুক্তিযোদ্ধা ছিল তাদের জন্য সর্বোচ্চ খেতাব ছিল বীর উত্তম। আর বীর শ্রেষ্ঠ যারা খেতাব পেয়েছিলেন তারা কেউ কিন্তু জীবিত ছিলেন না। আর আমাদের নারী বীর প্রতীক আছেন 2 জন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় নিউ ইয়র্কে বাংলাদেশের জন্য একটি কনসার্ট আয়োজন করা হয়। এটার নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ এবং এখানে সেই সময়কার বিখ্যাত ব্যান্ড দল বিটলস পারফর্ম করে। এবং এই কনসার্টটি কিন্তু ছিল পৃথিবীর প্রথম চ্যারিটি কনসার্ট। এখান থেকে প্রাপ্ত অর্থ কিন্তু মুক্তিযুদ্ধে যে শরণার্থী বাংলাদেশিরা রয়েছেন তাদের জন্য ব্যয় করা হয়েছিল। আর বাংলাদেশ বাংলাদেশ গানটির লেখক ছিলেন জর্জ হ্যারিসন। আমি এখান থেকে একটু টেনে যাব, এখান থেকে জাস্ট তোমাদের দেখার জন্য তথ্য। প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান, এছাড়া প্রথম স্বীকৃতি আরব দেশ হচ্ছে ইরাক। ঠিক আছে, এই তথ্যগুলো তোমাদের বক্সে করা আছে, তোমরা এগুলো একটু পড়ে ফেলবা। আর যুক্তরাষ্ট্র, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমান বিশ্বের পরাশক্তি 4 ফেব্রুয়ারি 1972 সালে মানুষকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটার লেখক আনোয়ার পাশা, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধের খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র। এইটা মোটামুটি আমরা সবাই কিন্তু দেখেছি এবং এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। আর শিখা চিরন্তন, এটা অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি, এটা জয়দেবপুরে অবস্থিত। ঠিক আছে, ওই যে জয়দেবপুরে যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল সেইটা স্মরণেই কিন্তু এই জাগ্রত চৌরঙ্গি নির্মাণ করা হয়। এবং সোপার্জিত স্বাধীনতা বিখ্যাত একটি ভাস্কর্য এবং এটা টিএসসি সড়ক দ্বীপে অবস্থিত। এছাড়া মুক্তিযুদ্ধ পরবর্তী যে বাংলাদেশের ইতিহাস, নতুন জন্ম নেওয়া বাংলাদেশ, এই সময় বাকশাল প্রতিষ্ঠিত 1975 সালের 24 ফেব্রুয়ারি এবং এরপরে সিপাহী জনতার বিপ্লব 7 নভেম্বর 1975 সালে। আমরা জানি সেই সময় পলিটিক্যাল ব্যাপক টার্মোয়েল চলছিল, সেই টার্মোয়েলের মাঝখান দিয়ে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয় কিন্তু 7 নভেম্বর 1975। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ সামনে কিন্তু আমরা একটা গণভোট দেখতে যাচ্ছি এবং এই গণভোট বাংলাদেশে প্রথম কখন শুরু হয়? 1977 সালে কিন্তু প্রথম গণভোট নির্বাচিত হয়েছিল অনুষ্ঠিত এবং এই গণভোটটা কিন্তু ছিল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। অর্থাৎ জিয়াউর রহমানকে বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে মেনে নিচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু এই গণভোটটা অনুষ্ঠিত হয়। আর গণতন্ত্রের দাবিতে নূর হোসেন শহীদ হন 1987 সালের 10 নভেম্বর, কিছুদিন আগেই নূর হোসেন দিবস ছিল। আর এছাড়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয় কিন্তু 1991 সালে সংবিধানের 12তম সংশোধনী দ্বারা। এটা আমরা এতবার বলেছি, এতবার পড়িয়েছি, আমার আসলে এখান থেকে নতুন করে বলার কিছু নাই। আমরা এইবার বাংলাদেশের ইতিহাস থেকে বের হয়ে আসবো, চলে যাব আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ইতিহাস দেখার জন্য। এখান থেকে যদি আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা 1 জুলাই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং কোন কমিশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু হচ্ছে রবার্ট নাথান, সেটার প্রধান ছিলেন এবং এটা নাথান কমিশন। আর এখান থেকে কিছু কমন কিছু তথ্য, এটা তোমরা সবাই জানো যে প্রতিষ্ঠানের বিভাগ ছিল 12টা এবং প্রথম ছাত্রী লীলা নাগ, এটা একটু গুরুত্বের সাথে দেখবা। স্যার পি জে হার্টগ ছিলেন প্রথম ভিসি, তার পুরো নাম কিন্তু স্যার ফিলিপ জোসেফ হার্টগ। আর এছাড়া স্যার এ এফ রহমান, আবুল ফজলুর রহমান, তিনি ছিলেন প্রথম বাঙালি ভিসি, বাঙালিদের মধ্যে প্রথম ভিসি এবং একই সাথে প্রথম মুসলিম ভিসি। আর সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ভিসি হন এবং মানে তিনি ছাত্র থেকে শিক্ষক হয়েছিলেন, পরবর্তীতে সেই শিক্ষক থেকেই ভিসি হয়েছিলেন। এবং তোমরা জানো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন করা হয় এবং ভাষা আন্দোলন চলাকালীন কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আর এছাড়া মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আবু সাইদ চৌধুরী আর ডক্টর নিয়াজ আহমদ খান, তিনি বর্তমান ভিসি দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উল্লেখযোগ্য কিছু ভাস্কর্য, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, আমি আলাদা করে কিচ্ছু দাগায় দিব না, টেবিলটা তোমরা জাস্ট ভালো করে পড়বা এবং একই সাথে ভাস্কর কে আছেন এটা ভালো করে পড়বা। এবং বিশেষ করে এই অপরাজয় বাংলা, এটা আরো গুরুত্বের সাথে পড়বা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে খ ইউনিটের প্রতীকই কিন্তু এই অপরাজয় বাংলা।
তারপরে আমরা আরেকটা জিনিস, একটু ট্রিকি যদি কোশ্চেন করা হয় আমি তোমাদের বলে রাখি। দেখো, এই যে অপরাজয় বাংলা, স্বাধীনতা সংগ্রাম, স্বোপার্জিত স্বাধীনতা, এই সবগুলো কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম বিষয়ক ভাস্কর্য। কিন্তু এই যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, এটা কিন্তু স্বাধীনতা বিষয়ক না, এটা কিন্তু সন্ত্রাস বিরোধী। ঠিক আছে, এইটা একটু তোমরা জেনে রাখো। তারপর ক্ষুদ্র নিগোষ্ঠীর বিষয় চলে আসছি। ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে, ইভেন গত বছরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে। জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে চাকমারা, এবং পরবর্তীতে আছে মারমা, ত্রিপুরা, এবং এরপরে আছে সাঁওতাল। এখান থেকে যদি একটু ট্রিকি প্রশ্ন করে, যদি একটু ঘুরায় বলতে চায়, খেয়াল করে দেখো, চাকমা, মারমা এবং ত্রিপুরা, এই 3 নিগোষ্ঠীর লোকজনই কিন্তু পাহাড়ে বসবাস করে। সাঁওতালরা কিন্তু সমতলে বসবাস করে, অর্থাৎ তাদেরকে বলা হয় সমতলের আদিবাসী। তোমাকে যদি বলা হয় সমতলের আদিবাসীদের মধ্যে বৃহত্তম জনগোষ্ঠী কারা, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে সাঁওতাল, বা নিচের কারা সমতলের আদিবাসী, সেক্ষেত্রে অ্যান্সারটা দিতে হবে কিন্তু সাঁওতাল। এই বিষয়গুলোতে কিন্তু খেয়াল করবা। প্রশ্ন তোমার জন্য সহজ হবে, কিন্তু প্রশ্নটা হবে ট্রিকি। তোমাকে ঠান্ডা মাথায় উত্তরটা বের করে আনতে হবে। আর সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে রাঙামাটিতে, আর একমাত্র ইসলাম ধর্মাবলম্বী নিগোষ্ঠী পাঙ্গন, এরা মৌলভীবাজারে বসবাস করে। আমরা এদের সম্পর্কে জেনেছি। আর এখানে বক্স দেয়া আছে, আমি বলবো যে এক নজরে যদি তোমরা এই বক্সটা দেখে ফেলো, তাহলে কিন্তু আর তোমাদের এখান থেকে খুব বেশি ডিটেলসে পড়তে হবে না, শুধু এক নজরে বক্সটা দেখলেই হয়ে যাবে। আশা করছি তোমাদের জন্য এতক্ষণ যা যা দাগিয়ে দিয়েছি বা যা বলেছি তোমাদের উপকারে আসবে। এই মুহূর্তে তোমাদের সামনে আসছে তোমাদের আসিফ ভাইয়া। পরবর্তীতে আবার তোমার সাথে দেখা হবে। আহ, আরব ভাইকে ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমরা সরাসরি পরের আলোচনাটুকু চলে যাব, যেটাকে আমরা সকল সাম্প্রতিক বলি, বা হচ্ছে যেটা আমাদের সমসাময়িক ঘটে যাওয়া যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, সনদ এবং ঘোষণাপত্র। প্রথমেই যেটা আমাদেরকে বুঝতে হবে যে এটা আমাদের রিসেন্ট হিস্ট্রি, আমাদের হিস্ট্রির খুব একটা ইম্পর্টেন্ট পার্ট বাংলাদেশের গোটা হিস্ট্রির মধ্যে। সো জুলাই গণ অভ্যুত্থান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। আমরা এখানে দেখি যে কোন কোন জিনিসগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুইটা কিন্তু আলাদা জিনিস, এবং দুইটারই কিন্তু অ্যাট্রিবিউট আলাদা। সো জুলাই ঘোষণাপত্রটা কি? সেটা হচ্ছে 2024 সালে যে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, সেই অভ্যুত্থানের একটা দলিল, এবং এইটাকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। এটার ব্যাপারে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা আমরা পড়ে নিব। ঘোষণা করা হয় 5 আগস্ট, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হওয়ার যে দিনটা, বর্ষপূর্তি, সেদিনে এটাকে ঘোষণা করা হয়, এবং ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেই জায়গায় ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ। এবং এইটা খুব ইম্পর্টেন্ট যে জুলাই যে ঘোষণাপত্র, এটার মোট ধারা বা অনুচ্ছেদ আছে 28টি। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ। হ্যাঁ, এই জুলাই জাতীয় সনদ এইটা কিন্তু ঘোষণাপত্র থেকে ডিফারেন্ট। তো এইটা কবে স্বাক্ষর হলো? এটা আমরা স্বাক্ষর হতে দেখেছি 17 অক্টোবর 2025-এ। যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে জানতে হবে, জুলাই সনদের 3টা ভাগ আছে। সিম্পলি মনে রাখার জন্য আমি বলতে পারি পটভূমি, সংস্কার এবং অঙ্গীকার। প্রথম ভাগে পটভূমি নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় ভাগে কোন কোন বিষয় আসলে সংস্কার করা হবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তৃতীয় ভাগে কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার করা হয়েছে যে জুলাইয়ের যেই আমাদের মাহাত্ম্য আছে সেটাকে ফুলফিল করার জন্য সেটাকে ফুলফিল করার জন্য কিছু অঙ্গীকার করা হয়েছে। এখানে আমাদেরকে দেখতে হবে যে জুলাই সনদের খসড়া প্রেরণ করে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশন নিয়ে একটা ট্রিকি কোশ্চেন হইতে পারে, সেটা হলো ঐকমত্য কমিশনের সভাপতিকে। ঐকমত্য কমিশনের সভাপতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, বা বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা ঐকমত্য কমিশনের যতগুলো মিটিং আছে সবগুলোতে যাকে দেখেছি তিনি কিন্তু হচ্ছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সো এই জায়গায় একটু ট্রিকি কোয়েশ্চেন হতে পারে যে সভাপতিকে এবং সহসভাপতিকে। এই জায়গায় খুবই ইম্পর্টেন্টলি আমাদেরকে পড়তে হবে 84টা বিষয়ে ঐকমত্য হয়েছে এবং অঙ্গীকার আছে 60টি। সো জুলাই যে সনদ সেখানে 84টা বিষয়ে ঐকমত্য হয়েছে এবং অঙ্গীকার নামা হচ্ছে 60টি। এই জায়গায় আরো একটা জিনিস আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট বলতে আসলে কি বোঝায়? নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় যখন ঐকমত্য করার চেষ্টা করা হয়েছিল, অনেকগুলো দল তারা প্রত্যেকটা বিষয় একদম কোনো সন্দেহ ছাড়া সবকিছু মেনে নিয়েছে এরকম না, তাদের বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সেখানে ছিল, এবং পুরোপুরি তারা প্রত্যেকটা বিষয় একমত হইতে পারে না, এরকম কিছু আমাদের হচ্ছে বিষয় রয়েছে যেখানে পুরোপুরি ঐকমত্য হতে তারা পারে নাই। কিন্তু বর্তমান সময়ের জন্য, জাতির গ্রেটার যে ইউনিটির জন্য, সেটার জন্য তারা মানে
তাদের একটা এই জায়গায় দাবি আছে এরকম কিছু, মানে অমিল থাকা সত্ত্বেও তারা বর্তমানের জন্য মেনে নিয়েছে, এই জিনিসগুলোকে নোট অফ ডিসেন্ট বলা হয়। আমরা নোট অফ ডিসেন্ট সম্পর্কে একটু জেনে রাখবো। এবার আমরা যেটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে সেটা হচ্ছে জুলাই গণহত্যা বিচারে আমাদের 2টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে। তারিখগুলো আমরা একটু দেখে রাখবো। প্রথমটা 14 অক্টোবর 2024, দ্বিতীয়টা হয়েছে 8 মে 2025। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে গণহত্যা হয়েছে, এটা কিন্তু 2টা রিপোর্টে প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট, সেই জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ এখানে মারা গিয়েছে, যার মধ্যে 12 থেকে 13% হচ্ছে শিশু। আর এমনিতে আমাদের যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তারা গেজেটেড করেছে সর্বশেষ পর্যন্ত 844 জনকে, যে গেজেটেড শহীদ 844 জন। এগুলো আমরা একটু জেনে রাখবো। এবং অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে 2টি, এটি আলোচনা করেছি। যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হচ্ছেন মোহাম্মদ তাজুল ইসলাম। উনি এবং ওনার টিম কিন্তু আমরা দেখেছি যে খুব ভোকাল ছিলেন এই এগুলোর ব্যাপারে, যেই গণহত্যা হয়েছে, তারপর হচ্ছে যেই অপরাধগুলো এই টাইমে হয়েছে। সো ওনার নামটা আমরা জেনে রাখার চেষ্টা করব। এ পর্যায়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণহত্যা বিচারে অপরাধ ট্রাইব্যুনাল, এটা গঠিত হয়েছে, প্রথম আইন হয়েছিল যে ট্রাইব্যুনাল, সেটা 1973 সালে হয়েছিল। এবং নতুন করে একটা সংশোধন অধ্যাদেশ আমরা 2024 সালে দেখেছি, যেখানে 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 4টাতেই আমরা ফোকাস করব না, একটা জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে গুম। বাংলাদেশের ইতিহাসে 2024 সালে প্রথমবার গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং সেটা করা হয়েছিল 29 অগাস্ট 2024। এই তারিখে বাংলাদেশ 76তম দেশ হিসেবে তারা জাতিসংঘের যে গুম বিরোধী সনদ আন্তর্জাতিক, সেখানে হচ্ছে আমরা সাইন করি। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক গুম বিরোধী দিবস হচ্ছে 30 অগাস্ট। এই জিনিসগুলো আমরা একটু জেনে রাখতে হবে, কারণ বাংলাদেশে নতুন করে 2024 সালে গুমকে কিন্তু মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে কিন্তু এই জিনিসটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হতো না। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, যদিও এখানে বেশিরভাগ জিনিসই আসলে আমাদের মুখস্থ করার মতো বিষয়, তারপরে প্রতি বছর আমরা বাজেট থেকে একটা প্রশ্ন আসতে দেখি। সো এখানে কিছু ক্রিটিক্যাল জিনিস আমরা পড়ে রাখি। জুন মাসের প্রথম বৃহস্পতিবার, নরমালি জুন মাসের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয়ে থাকে, কিন্তু এই বছর একটু ডিফারেন্ট হয়েছে। সেটা হলো আমরা এবার 2 জুন সোমবারে দেখতে পাচ্ছি যে বাজেট ঘোষণা করা হয়েছে। এবং বাজেট যিনি ঘোষণা করেছেন, নরমালি আমাদের যেই অর্থমন্ত্রী, তিনি বাজেট ঘোষণা করে থাকেন, কিন্তু ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি বর্তমানে আমাদের অর্থ উপদেষ্টা, ফলে নিয়ম অনুযায়ী উনি এবার বাজেটটা ঘোষণা করেছেন। কততম বাজেট? 54তম বাজেট। কিন্তু 1996 এর অন্তর্বর্তীকালীনটাকে যদি ধরি তাহলে আমাদের 55তম বাজেট হয়। আর ডক্টর সালেউদ্দিন আহমেদের এটি প্রথম বাজেট উপস্থাপন, এটিও আমরা মনে রাখতে পারি। বাজেটের যে আকার খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যখন প্রথম স্বাধীন হয়, তাজউদ্দিন আহমেদ যখন প্রথম বাজেটটা উত্থাপন করেন, তখন সেটা ছিল মাত্র 786 কোটি টাকার একটা বাজেট। সেই জায়গা থেকে বর্তমানে আমরা যে বাজেটটা উত্থাপন করছি, সেটি হচ্ছে 7,90,000 কোটি টাকার একটা বাজেট। সো এটা আমাদের জন্য একটা বড় উত্তরণ আমরা বলতে পারি। এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে দাগিয়ে দেবো, যে জিনিসগুলো আপনারা ভালো করে পড়বেন। জিডিপি প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রাটা পড়তে হবে। মুদ্রাস্ফীতি আমাদের 6.5%, এটা আমরা দেখব। মূল্য সংযোজন করের হার 15% ভ্যাট। সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে জনপ্রশাসন। এই বিষয়টা নিয়ে আরেকটু আলাপ করার জন্য আমরা আপনাদের সবার প্রিয় বাবলা ভাইকে হচ্ছে যে এই জায়গায় ডাকবো। বাবলা ভাই। থ্যাংক ইউ আসিফকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাজেট দেখছিলাম। বাজেট থেকে এবছর যেটা পড়তে হবে, বাজেট থেকে খুব বেসিক জিনিস, আমাদের এবছর বাজেটের আকার কত, সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কত, আর এবছর সাধারণদের জন্য করমুক্ত আয় সীমা কত ধার্য করা হয়েছে। এই কয়টা ইনফরমেশন পড়তে পারলে বাজেট থেকে আর খুব বেশি কিছু দরকার নেই। বাজেটের উপরে তোমাদের 2টো ক্লাস নেওয়া হয়েছে, আশা করি তোমরা একটু রিভাইজ করে নিবা। অর্থনৈতিক সমীক্ষা,
এবছর যেহেতু অর্থনৈতিক সমীক্ষা পেয়েছি, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ খাত যেটা আমাদের জানতে হবে, সব ইনফরমেশন এখান থেকে মনে রাখার দরকার নেই, আমরা একটু দাগিয়ে দিতে পারি। প্রথম কথা, আমাদের সাক্ষরতার হার ৭৭.৯%, প্রায় ৭৮%। অনেক সময় ফ্র্যাকশন না থেকে পূর্ণ সংখ্যাও থাকতে পারে, মনে রাখবা প্রায় ৭৮% অথবা ৭৭.৯%। জনসংখ্যা ঘনত্ব, পুরুষ মহিলার অনুপাত, এই সংক্রান্ত প্রশ্ন অনেক আগে আমরা আসতে দেখেছি, রিসেন্ট টাইমে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় না। দারিদ্র্যের হার 18.7%, এটা একটু ইম্পর্টেন্ট, পড়ে রাখতে পারো তোমরা। প্রত্যাশিত গড় আয়ু, এখানে পুরুষ নারী আলাদা না পড়লেও তোমরা হচ্ছে সাধারণ যে আমাদের গড় আয়ু 72.3 বছর, এটা একটু দেখে নিবে তোমরা। সামনের দিকে চলে যাই, আমাদের এখান থেকে চলতি মূল্যে জিডিপি দরকার নেই, স্থির মূল্যে জিডিপি দরকার নেই, পড়তে হবে জিডিপি পার ক্যাপিটা, বা যেটাকে সংক্ষেপে আমরা বলছি মাথাপিছু জিডিপি। আমাদের মাথাপিছু জিডিপি হচ্ছে 2671 মার্কিন ডলার। অ্যান্ড তোমরা হচ্ছে আজকে আন্তর্জাতিক অংশে যে দেখবা যে এবছরে যে জিডিপি সূচক, মাথাপিছু জিডিপি সূচক, সেখানে বাংলাদেশের অবস্থান কত, ওইটাও ইম্পর্টেন্ট, ওটা আন্তর্জাতিক অংশে যে আমরা আলোচনা করব। এখান থেকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের রেট কত আমাদের 8.48%। নিচে আর কোনো কিছু দরকার নেই, আমরা সামনে চলে যাব। বাকিগুলো কেন দরকার নেই, পড়তে পারলে ভালো, এতদিনে যেহেতু এটা পড়ো নাই, লাস্ট মোমেন্টে এই তথ্যগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে? প্রশ্ন চলে আসতে পারে, সেই গ্যারেন্টি নাই, কিন্তু তুমি যদি এতদিন না পড়ে আসো, লাস্ট বার চোখ বুলানোর জন্য যে কয়টা দাগিয়ে দিচ্ছি শুধুমাত্র সে কয়টা পড়বা। এখন আমরা দেখি প্রধান উপদেষ্টার সফরসমূহ। প্রধান উপদেষ্টা গত 2025 সালে যেই সব ইম্পর্টেন্ট জায়গায় তিনি ভিজিট করেছেন, রাষ্ট্রীয় সফর যেগুলো, সেই সফর সম্পর্কে এক লাইন করে হলেও আমাদের জানতে হবে। প্রথম কথা, যুক্তরাজ্য সফর তিনি কবে গিয়েছেন? জুন মাসের 10 থেকে 13 তারিখ। এক্স্যাক্টলি হয়তো এখানে তারিখ আসবে না যে কত তারিখে যুক্তরাজ্য ভিজিট করেছেন, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা তথ্যটা আমাদের জানতে হবে। কিংস ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তিনি হচ্ছে কি পেয়েছেন? মর্যাদাপূর্ণ হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেছেন তিনি। প্রশ্নটা আসতে পারে এটা এখান থেকেই, যে মর্যাদাপূর্ণ সম্মাননা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, এটা কার কাছ থেকে গ্রহণ করেছেন বা কবে গ্রহণ করেছেন, এটা একটু দেখতে পারো তোমরা। জাপান সফর, জাপান সফরের মেইন মানে পার্ট কোনটা? ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে তাকে, একটা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। কোন ইউনিভার্সিটি থেকে? সোকা ইউনিভার্সিটি থেকে। সামনের দিকে চলে যাচ্ছি, চীন সফরে গিয়েছেন, আরেকটা ডক্টরেট ডিগ্রি পেয়েছেন তিনি পিকিং ইউনিভার্সিটি থেকে। মালয়েশিয়া সফরে গিয়েছেন তিনি, মালয়েশিয়া সফরেও তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মালয়েশিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এবং জাতিসংঘ সফর, প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পর থেকে এটা তার দ্বিতীয় জাতিসংঘ সফর ছিল। জাতিসংঘ ইউএনজিএ, যেটা জেনারেল অ্যাসেম্বলির অধিবেশনে তিনি এবছরেও তিনি ভাষণ দিয়েছেন 26 সেপ্টেম্বর 2025। এটা কততম অধিবেশন ছিল? 80তম, যেটা আমরা আন্তর্জাতিক পার্টে আরেকটু ভালো মতো পড়ব। রোম সফরে তিনি গিয়েছিলেন রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের যে ফ্ল্যাগশিপ ইভেন্ট হয় সেখানে অংশ নিতে। সামনের দিকে চলে যাচ্ছি, গণভোট অধ্যাদেশ 2025। গণভোট অধ্যাদেশ, আমাদের নির্বাচনের দিনে আরেকটা রেফারেন্ডাম হতে যাচ্ছে বা গণভোট হতে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণভোটের দিন জাতীয় সংসদের নির্বাচনের দিন একই দিন, অর্থাৎ যেটা 12 ফেব্রুয়ারি, আগামী 12 ফেব্রুয়ারি যে তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিন আরেকটা গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা ভিন্ন রঙের এবং রঙিন কাগজে 4টি বিষয়ে গণভোটের প্রশ্ন থাকবে, মাত্র একটি। মেইনলি আমাদের যে জুলাই সনদ সেটা র্যাটিফাই করার জন্য, জনগণের বৈধতা নেওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হচ্ছে, এটা একটু পড়ে রাখবা, কাজে আসবে। 4টা মূল বিষয়: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 30টি সংস্কার বাধ্যতামূলক বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদের অন্যান্য সংস্কার। অর্থাৎ জুলাই সনদ তো একটা জাস্ট হচ্ছে রূপরেখা, যে আগামী দিনের বাংলাদেশ কেমন হতে পারে সেটার প্রস্তাবনা, সেই প্রস্তাবনা বাস্তবায়ন কিভাবে হবে বা সেটার ইমপ্লিমেন্টেশন প্ল্যান, সেটা বৈধতা কিভাবে পাবে, সেটার প্রথম স্টেপ হচ্ছে এই গণভোট। পরবর্তীতে নির্বাচিত সরকার যে আসবে তারা সংসদের মাধ্যমে এই জুলাই সনদকে সংবিধান সংশোধনীতে তারা ইমবেড করবে এবং পরবর্তীতে বাংলাদেশের নতুন যে শাসনতান্ত্রিক পদ্ধতি সেখানে পরিবর্তনটা আসবে। এখন চলে যাচ্ছি তিস্তা মহাপরিকল্পনা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলার জন্য আমি একটু হৃদয়কে রিকোয়েস্ট করতেছি সামনে চলে আসার জন্য। 10টা স্লাইড টানছি। ধন্যবাদ বাবলু ভাইকে। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছে আমাদের তিস্তা মহাপরিকল্পনায়। তো এই যে তিস্তা মহাপরিকল্পনা, আমরা জানি যে তিস্তা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের লাইফ লাইন। তো এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যেহেতু আমাদের হচ্ছে অনেক জোরে সোরে অনেক আলোচনা চলছে চারিদিকে, কাজে হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমাদের সব কিছু জানতে হবে। ইভেন আমাদের তিস্তা যে নদী আছে, তিস্তা নদীর উৎপত্তি, তিস্তা নদীর মিলনস্থল, তিস্তা নদী হচ্ছে আমার কোন নদীর উপনদী, কোন নদীর শাখা নদী, কোন দিক দিয়ে প্রবেশ করতে বাংলাদেশে, সব কিছুকে আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এই তিস্তা মহাপরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা নদী
সমন্বিত ব্যবস্থাপনা পুনরুদ্ধার প্রকল্প। আমরা কি তিস্তা নদী যেহেতু মরে গেছে, তিস্তা নদীতে পানি নাই, এই তিস্তা নদীর ক্ষেত্রে আমরা কি করতেছি, তিস্তা নদী থেকে আমরা হচ্ছে একে পুনরুদ্ধার করার জন্য আমরা হচ্ছে আমাদের কার্যক্রম পরিচালনা করব। তো এই যে চুক্তির পক্ষ কে আছে এখানে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না। ঠিক আছে, তো এই দুটো মিলে আমরা চুক্তি স্বাক্ষর করছি আমরা এই তিস্তা মহাপরিকল্পনার উদ্দেশ্যে। এবং এখানে আমরা কি করব, 108 কিলোমিটার নদী খনন করা হবে এবং নদীর দুপারে 173 কিলোমিটার কি করবো, তীর রক্ষার কাজ করে যাব। তো এর পরবর্তীতে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি। আমরা জানি যে আমাদের মাইলস্টোন স্কুলে একটা হচ্ছে বিমান বিধ্বস্ত হয়েছে, যেটা কি আমাদের খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। তো এখান থেকে আমাদের আসবে কি, এখান থেকে আসবে হচ্ছে বিমান দুর্ঘটনার তারিখ, যে আমাদের 21 জুলাই 2025 সালে আমাদের কি হয়ে গেছে, আমাদের এখানে দুর্ঘটনা ঘটে। এবং যে বিমানটা দুর্ঘটনার শিকার হয়, সেই বিমানটার নাম কি, FT-7 BGI বিমান। এর পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে কি, জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 2003 সালে তাকে আমরা কি করছি, তাকে হচ্ছে আমরা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে। এবং এই যে 2003 সালে তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হলো, এবং আমরা জানি যে 2016 সালে তাই স্বাধীনতা পুরস্কার তাকে রহিত করা হয়, এবং পরবর্তী 2025 সালে আবার কি আমরা করছি, 11 মার্চ 2025 সালে আমরা তাকে স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল করা হয়েছে। এবং আমরা জানি কি, স্বাধীনতা পুরস্কার এটা প্রবর্তন করেন কে, এটা প্রবর্তন করেন হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে জিয়াউর রহমানের পরিচিত অবদান। জিয়াউর রহমান আমরা সকলেই জানি বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান এবং কি সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি তিনি ছিলেন। এবং এখান থেকে আমাদের প্রয়োজন হবে, তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করছেন, তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন 1 সেপ্টেম্বর 1978 সালে। এবং সংবিধানের প্রস্তাবনায় আমরা সকলেই জানি যে সংবিধানের প্রস্তাবনায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তিনি এটি সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেন। কততম সংশোধনী? এটা হচ্ছে তিনি 5ম সংশোধনীর মাধ্যমে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এবং তার বিখ্যাত খাল খনন কর্মসূচি 1979 সালে এটা তিনি প্রবর্তন করেন। এর পরবর্তীতে তিনি জিয়া স্মৃতি জাদুঘর, সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামে অবস্থিত। এবং তার রচিত গ্রন্থ আমার রাজনীতির রূপরেখা, একটি জাতির জন্ম ও অন্যান্য, এটা হচ্ছে তার রচিত গ্রন্থ, যেটা আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং তার জীবনী গ্রন্থ প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী, যেটা লেখক হচ্ছেন কি আমাদের মাহফুজ উল্লাহ। এবং এর পরবর্তীতে তার এখানে কি দেওয়া আছে, তার হচ্ছে আমাদের এখানে পদক পুরস্কার সম্পর্কে দেওয়া আছে। যত পদক পুরস্কার দেওয়া আছে আমাদের জিয়াউর রহমান সম্পর্কে সবকিছু আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া পরিচিতি এবং অবদান। আমরা সকলেই জানি বেগম খালেদা জিয়া ছিলেন কে, বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। তো কাজী খালেদা জিয়া সম্পর্কে আমাদেরকে বাকি ইনফরমেশন খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিনেটে তাকে কি হয়, ফাইটার ফর ডেমোক্রেসি পুরস্কার প্রদান করা হয়। এবং তারপর হচ্ছে কি, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাকে কি প্রদান করছেন, মাদার অফ ডেমোক্রেসি, এই সম্মাননা তাকে প্রদান করা হয়। তারপরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার প্রধান। এই সংস্থার প্রধান থেকে আমাদের জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ প্রধান সম্পর্কে জানলেই হবে। প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তারপর হচ্ছে আমাদের এখান থেকে প্রয়োজন হবে হলো বাংলা একাডেমির সভাপতি, বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বিসিবি সভাপতি, বাহুফে সভাপতি, এগুলো আমাদের জন্য। এবং সেই উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কি, প্রধান নির্বাচন কমিশনার, যেহেতু আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা খুব গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। তারপর গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্ব, এখানে যা আছে আমাদের সব কিছুটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ নারী ব্যক্তিত্ব সহরামেশে আমাদের প্রশ্ন চলে আসে। তারপর আমাদের গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্ব, এখানে অবশিষ্ট অংশ কিছু দেওয়া আছে, এখান থেকে আমাদের খুব গুরুত্ব সহকারে এটা পড়তে হবে। এর পরবর্তীতে নতুন জিআই পণ্য, আমরা জানি যে জিআই পণ্যের তালিকা দেওয়া আছে, যেটা কি আমাদের প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এবং কি আমরা ক্লাসে সবসময় বলা হয়েছে এটা, যে আমাদের কি জিআই পণ্য একদম পরীক্ষার আগের দিন হইলেও আমাদের কি জেনে যেতে হবে যে আলটিমেটলি জিআই পণ্য বর্তমানে কয়টা আছে এবং সর্বশেষ কোনটা। তাহলে আমাদের বর্তমানে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের জিআই পণ্য হচ্ছে 62টি, এবং সর্বশেষ জিআই পণ্য হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। জাস্ট এই দুইটা ইনফরমেশন মনে রাখাই যথেষ্ট, আর কিছু মনে রাখতে হবে না আমাদের। তারপরে বাকি যে অংশটুকু আছে, বাকি অংশটুকু পড়ার জন্য আমি ডাকছি হচ্ছে রিয়াদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নষ্ট করব না, আমরা একটু দ্রুত যাব। আমরা দেখতে পাচ্ছি পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি। দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোথায় আছে? রাজশাহীতে। কয়টা হয়েছে? দুইটি কোথায় কোথায়? রাজশাহীতে, এই যে গোদাগাড়ি এবং বিলজোয়ানিয়াতে।
এবং দেশের প্রথম কৃত্রিম বন, বনটাকে কি বলা হচ্ছে? মিয়াওয়াকি ফরেস্ট। কোথায় অবস্থিত? এটা চট্টগ্রামে। এটা কেন কৃত্রিম বনটা কেন তৈরি করা হচ্ছে? কারণ এটা প্রায় 30 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন, গ্রিন ইন্ডাস্ট্রিয়াল করিডোর রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে সুন্দরবন অঞ্চলকে ঘিরে। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কোথায়? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রংপুরে নতুন ডপলার রাডার স্টেশন। এখান থেকে এতটুকুই মনে রেখো, কোথায় হয়েছে? এটা রংপুরে হয়েছে। যদি খুব ভালো লাগে তারিখ পড়তে, তাহলে তারিখটা পড়তে পারো। পরবর্তীতে নাসার আর্টেমিস অ্যাকর্ডে বাংলাদেশ কবে জয়েন করতেছে? 8 এপ্রিল। এবং কততম, বিশেষ করে কততম, এটা একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে। তারপর 5G যুগে বাংলাদেশ কত তারিখে? 1 সেপ্টেম্বর 2025। সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার জাস্ট টাইটেলটা মনে রাখো, কোন উপজেলাকে বা কোন অঞ্চলকে? সাভারকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে দেশের 3টা দ্বীপ। কেন এক হচ্ছে? পলিমাটি জমে জমে একত্রিত হয়ে যাচ্ছে। কোন 3টা দ্বীপ? সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর। সন্দ্বীপ কোথায় অবস্থিত? এটা চট্টগ্রামে অবস্থিত। আর ভাসানচর, স্বর্ণদ্বীপ, এটা নোয়াখালীতে অবস্থিত। তারপর আমরা বিবিধ দেখতে পাচ্ছি। বিবিধ থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে সর্বপ্রথম দ্বি-জাতিতত্ত্ব সম্পর্কে ধারণা দেন কে? স্যার সৈয়দ আহমদ। এরপর আশিস নন্দী, শশী থারুর প্রমুখের দ্বি-জাতিতত্ত্বের প্রথম সংগঠন ছিল। এগুলো তোমরা 2-4 বার রিডিং পড়ে নিলেই হবে। আমাদের একটু নির্বাচনটা সম্পর্কে জানতে হবে, যে নির্বাচনটা সামনে আসতেছে এটা কততম? ত্রয়োদশ। এবং এখানে কি আছে? গণভোট আছে, 4র্থ গণভোট। তার মানে বুঝতেই পারতেছো, এখন পর্যন্ত বাংলাদেশে গণভোট হয়েছে 3 বার। যদি এটা 4র্থ হয় তাহলে এখন পর্যন্ত গণভোট হয়েছে 3 বার, এই যে নিচে দেয়া আছে। পরবর্তীতে দেশে জরুরি অবস্থা জারি হয়েছে কয়বার? এখন পর্যন্ত হয়েছে 5 বার। এটা মনে রাখতে হবে। সামরিক শাসন জারি হয়েছে 2 বার। এই কয়েকটা বিষয় আমরা মনে রাখবো। বিবিধে আরো ঢাকা বিশ্ববিদ্যালয় বিল আইনে পরিণত হচ্ছে কত তারিখে? পরবর্তীতে 21শে পদক এবং স্বাধীনতা পদক দুটি পেয়েছেন ভাস্কর নভেরা আহমেদ। এখান থেকে একটা বিষয় ভালো করে মনে রাখবা, এই যে 21শে পদক এবং স্বাধীনতা পদক, উভয় পদক প্রবর্তন করছেন জিয়াউর রহমান। উভয় পদক প্রবর্তন করছেন জিয়াউর রহমান। তোমরা হয়তো জানো, তোমরা যারা চারুকলাতে পরীক্ষা দিছো এবার, সে এই প্রশ্নটা চলে আসছে, গত বছরও সেম প্রশ্ন রিপিট হয়েছে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার শুরু হয় ত্রয়োদশ সংশোধনীতে, আর এটা শেষ হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে। এতটুকু মনে রাখলেই হবে। দেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার কে ছিলেন? শাহাবুদ্দিন আহমেদ। এবং দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের চিফ অ্যাডভাইজার বিচারপতি হাবিবুর রহমান। পরবর্তীতে যে ইনফরমেশনগুলো দেয়া আছে এগুলো তোমরা 2-4 বার রিডিং পড়ে নিলেই পারবে, এখানে সেরকম গুরুত্বপূর্ণ কিছু না। এরপর আমরা দেখতে পাচ্ছি ভাষা পরিবার অনুযায়ী সাঁওতালরা অস্ট্রিক, অস্ট্রো এশিয়াটিক। এখানে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো তোমরা 2-4 বার রিডিং পড়ে নিও, সেরকম গুরুত্বপূর্ণ কিছু নাই মনে হচ্ছে। মুক্তিযুদ্ধ রিলেটেড 2-1টা ইনফরমেশন এখান থেকে পড়তে পারো শিরোমণি সম্পর্কে। তারপর আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রার পরিবর্তিত নাম। মঙ্গল শোভাযাত্রার পরিবর্তিত নাম তোমার পড়তে হবে। এটা কবে শুরু হয়েছিল? 1985 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয় 1989 সালে এবং মঙ্গল শোভাযাত্রা নামটা করা হয়েছে 1996-এ। এবারের যে স্লোগানটা একটু ভালো করে মনে রেখো। ইনশাল্লাহ তোমরা যারা চান্স পাবে তারাও সেখানে মিছিল টিছিল করবে, তো এটা একটু ভালো করে মনে রেখো। এই যে দেখো, ঈদুল ফিতরের চাঁদ রাত উদযাপিত হয় সুলতানি আমলের আলোকে। আন্তর্জাতিক বিষয়াবলী পড়ানোর জন্য এবার আমন্ত্রণ করছি আমাদের সবার প্রিয় বড় ভাই বাবলা ভাইকে। থ্যাংক ইউ রিয়াদকে, আবারও তোমাদের সামনে চলে আসলাম। আজকে টিচারদের ফেস তোমরা বেশ কয়েকবার দেখবা, একবার পর আরেকবার। ঠিক আছে, চলে যাচ্ছি প্রথমে সুদানের গৃহযুদ্ধ। বর্তমান সময়ে যদি রিসেন্ট কোনো ডেভেলপমেন্ট থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সুদানি সিভিল ওয়ার। তো সুদানে দীর্ঘদিন ধরে সামরিক শাসন অব্যাহত ছিল, প্রায় 30 বছরের মতো। লাস্ট যে সরকার প্রধান ছিল ওমর আল বশির, তাকে উৎখাত করা হয় 2019 সালে। এর পরবর্তীতেই সুদানে গঠিত হয় একটা কম্বাইন্ড গভর্নমেন্ট, যেখানে মিলিটারি ছিল, সিভিলিয়ান ছিল। এবং তার পরবর্তীতে যে সরকার গঠন হইল সেখানে, সেই সরকার খুব বেশি দিন আসলে সাস্টেইন করতে পারে নাই। পাপেট গভর্নমেন্ট ছিল অনেকের মতে। পরবর্তীতে 2টা মিলিটারি গ্রুপ, একটা হচ্ছে তাদের সেনাবাহিনী, যেটার আমরা চিনি হচ্ছে এসএএফ নামে, সুদানিস আর্মড ফোর্স, এবং আরেকটা হচ্ছে আরএসএফ, র্যাপিড সাপোর্ট ফোর্স, যেটাকে আমরা প্যারামিলিটারি আধা সামরিক বাহিনী বলতে পারি। এই 2টা বাহিনীর প্রধানের ভেতরে
এই দুইটা বাহিনীর প্রধানের ভেতরে বুরহান এবং হেমেইতি, তাদের ভেতরে এখন সংঘাত লেগে গিয়েছে কে হতে যাচ্ছে সরকার প্রধান বা কে চালাবে রাষ্ট্র। এই দুইটার মাঝখান থেকে সুদানে গৃহযুদ্ধটা শুরু হয়ে গিয়েছে। গৃহযুদ্ধ মানে তো বোঝো যখন একটা দেশের ভেতরে কনফ্লিক্টটা হয়। তাহলে এখান থেকে আমরা যদি দেখি সুদানিজ গৃহযুদ্ধের সূচনাটা হলো 2023 সালে রাজধানী খার্তুমে। মাথায় রাখবা সুদানে দুইটা অঞ্চলে আসলে গৃহযুদ্ধটা চলছে, একটা হচ্ছে খার্তুম এবং একটা হচ্ছে দারফুর। দুইটা জায়গায় কিন্তু জেনোসাইডের মতো ঘটনাগুলোও ঘটছে। তাহলে প্রথম জিনিস, ঘটনার মেইন সূত্রপাত হয় 2019 সালে যখন ওমর আল বশিরকে উৎখাত করে তাদের হচ্ছে সাধারণ জনগণ এবং হচ্ছে মিলিটারি সাপোর্ট ছিল। পরবর্তীতে এই দুইটা বাহিনী মিলে ক্ষমতায় চলে আসে এসএফ এবং আরএসএফ। আরএসএফ এর প্রধানকে খুব সংক্ষেপে যদি মনে রাখতে চাও হেমেদতি বা ইংলিশে হেমেইতিও বলা হয়, আর এসএফ এর প্রধান হচ্ছে আল বুরহান। আল বুরহান হচ্ছে তাদের প্রধান মানে সেনা প্রধান। আর আরএসএফ এর প্রধান যে তোমার হেমেইতি, সে ছিলেন কে? সে ছিল ওই যে ওমর আল বশির, তার প্রধান মানে কি বলে বডিগার্ড টাইপের ছিল, যে আর কি ওই দারফুর অঞ্চলটা কন্ট্রোল করতো বুরহানের হয়ে। মেইন গ্যাঞ্জামটা কিন্তু এখন দারফুর অঞ্চলে। তোমরা যদি একটু পরে চলে যাও দেখতে পারবা আল ফাশার গণহত্যা বা আল ফাশির বলা হয়, এটাকে আল ফাশিরও বলা হয়, আল ফাশির গণহত্যা বা আল ফাশার গণহত্যা। আল ফাশার হচ্ছে রাজধানী, দারফুর অঞ্চলের উত্তর অঞ্চল যেটা, উত্তর দারফুর যেটা, সেটা রাজধানী হচ্ছে আল ফাশার। এই যে দুইটা গোষ্ঠী আরএসএফ এবং এসএফ, আরএসএফ এর কন্ট্রোলে পুরা দারফুর অঞ্চল এবং খার্তুম অঞ্চল, আর পোর্টগুলো দখলে হচ্ছে এসএফ এর কন্ট্রোলে। কিন্তু আরএসএফ এর কাছে পুরা দারফুরের কন্ট্রোল থাকলেও উত্তর দারফুর এখনো তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এই জন্য উত্তর দারফুরের যে রাজধানী আল ফাশার, সেটাকে কেন্দ্র করে তারা গণহত্যা চালাচ্ছে। কাদের উপরে গণহত্যা চালাচ্ছে? যারা মানে কি বলে অমুসলিম বা অনারব বা বিভিন্ন হচ্ছে আদিবাসী গোষ্ঠী যারা, তাদের উপরে এই গণহত্যা, যাতে ফুল দারফুর অঞ্চলটা চলে আসে আরএসএফ এর অধীনে। এখান থেকে প্রশ্ন আসতে দিলে কি কি প্রশ্ন আসতে পারে? প্রথম কথা, যে কোন সরকারকে উৎখাত করা হয়েছে? ওমর আল বশিরকে উৎখাত করা হয়েছে। বর্তমানে কোন দুইটা বাহিনী ক্ষমতায় আছে? আরএসএফ এবং এসএএফ। আরএসএফ এর প্রধান কে? আরএসএফ এর প্রধান হচ্ছে তোমার হেমেইতি। এসএফ এর প্রধান কে? এসএফ এর প্রধান হচ্ছে তোমার বুরহান। আর গণহত্যাটা কোথায় চলতেছে? গণহত্যা চলতেছে তোমার আল ফাশার বা দারফুর, উত্তর দারফুরের যে রাজধানী। কেন? সেখানকার মানুষের মানে ওখানে কন্ট্রোল করার জন্য। আর কাকে কে সাপোর্ট দিচ্ছে? অনেক দেশই বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, বাট আরএসএফ এর মেইন মানে ব্যাক করার চেষ্টা করতেছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, এবং হচ্ছে এসএফ এর কে ব্যাক করার চেষ্টা করতেছে হচ্ছে তোমার এদিক থেকে অন্যান্য দেশ, সৌদি আরবের কিছুটা সাপোর্ট আছে। মেইনলি সাপোর্টটা হচ্ছে মিশরের কাছ থেকে তারা পাচ্ছে। তাহলে এই হচ্ছে সুদানিজ গৃহযুদ্ধ। ভারত পাকিস্তান যুদ্ধের কথা যদি চিন্তা করি, ভারত পাকিস্তানি মানে গ্যাঞ্জাম নিয়ে তো তোমরা জানো 47-এর পর থেকে কাশ্মীর ইস্যুতেই বেশ কয়েকটা যুদ্ধ তাদের হয়ে গেছে। রিসেন্ট টাইমে এই যে পেহেলগামকে কেন্দ্র করে যে আসলে মানে কনফ্লিক্টটা হয়, এটার সূত্রপাত আসলে 2019 সাল থেকে বলতে পারো। ভারত তাদের সংবিধানে যখন 370 এবং 35-এর এ আর্টিকেলটা বাতিল করে দেয়, তারপর থেকে আসলে সীমান্ত সংঘাতটা অনিবার্য হয়ে পড়ে। রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে একটা মিলিটেন্ট গ্রুপের পক্ষ থেকে যখন এখানে অ্যাটাক চালানো হয় এবং 26-27 জনের মতো সাধারণ মানুষ যখন সেখানে মানে নিহত হয়, তারপর থেকে আসলে মানে পাল্টাপাল্টি দুইটা অপারেশন পরিচালিত হয়, একটা ভারতের পক্ষ থেকে এবং একটা পাকিস্তানের পক্ষ থেকে। কি কি পড়তে হবে? প্রথম কথা তারিখটা 22 এপ্রিল 2025, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটা ছোট্ট একটা মেট্রোপলিস বা একটা গ্রাম হচ্ছে তোমার পেহেলগ্রাম, যেখানে 26 জন মানুষ মারা যায়। এটার পরবর্তীতে দায় স্বীকার করে কে? টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী, তারা দায় স্বীকার করে। এর পরবর্তীতে ভারতের পক্ষ থেকে যে অপারেশন চালানো হয় 7 মে, সেটার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। এটার পাল্টা প্রতিশোধ স্বরূপ পাকিস্তান থেকে যে অপারেশন পরিচালনা করা হয় সেটার নাম হচ্ছে অপারেশন বুনিয়ামুন মারসুস, যেটা হচ্ছে 10 মে। পরবর্তীতে আবার যুদ্ধবিরতি কার্যকর হয়, যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র। একটা শর্ট ট্রিক্স শিখাই দেই, পরীক্ষায় যদি কালকে প্রশ্ন আসে যে অমুক দুইটা দেশের ভিতরে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কে, যদি কমন না পাও চোখ বন্ধ করে যুক্তরাষ্ট্র দাগাই দিবা। কারণ 2025 সালে যতগুলা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যতগুলা যুদ্ধবিরতি ছিল, তার ভিতরে বেশিরভাগগুলোতেই যুক্তরাষ্ট্র ছিল। তার মানে আন্দাজে তুমি যুক্তরাষ্ট্র দাগাইলো, সেটা কারেক্ট হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার জন্য, নিজে ফেমাস হওয়ার জন্য এমন কিছু নাই যে সে করে নাই। নিজেই যুদ্ধ লাগাইছে, আবার নিজেই শান্তি চুক্তি স্বাক্ষর করাইছে। সিন্ধু পানি চুক্তি, এর পরবর্তীতে এই পেহেলগ্রাম কনফ্লিক্টের জের ধরে পরবর্তীতে সিন্ধু পানি চুক্তি, এই দীর্ঘ 4 দশক ধরে চলে আসে এই পানি চুক্তি, সেটা কিন্তু পরবর্তীতে বা 4 দশক কি বলতেছে, 6-7 দশক ধরে চলে আসতেছে, সেই পানি চুক্তি কিন্তু স্থগিত করা হয়েছে। স্বাক্ষরিত হইল কবে? 19 সেপ্টেম্বর 1960। আর পরবর্তীতে কিন্তু এইটা পরবর্তীতে আপাতত স্থগিত আছে। আর সিন্ধু নদীর উৎপত্তি তিব্বত, এটা একটু দেখে রাখতে পারো, কারণ অনেক সময় প্রশ্ন সরাসরি না আসে, একটু অ্যাঙ্গেল করে হয়। মানে তোমার এখানে চুক্তি বন্ধ হয়েছে, বাট প্রশ্ন আসবে নদীর উৎপত্তি কই থেকে হয়েছে। এরপরে চলে যাই 2025 সালে ফিলিস্তিন স্বীকৃতি। ফিলিস্তিনকে কেন্দ্র করে আসলে এর রাডার ধরে যদি চিন্তা করো, প্রশ্ন আসে অনেকগুলো স্কোপ আছে। ইরান ইসরায়েল যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ, এবং হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তো এর পাশাপাশি রিসেন্ট টাইমে হচ্ছে কারা কারা স্বীকৃতি দিচ্ছে,
অনেকগুলা বিগ শট দেশ স্বীকৃতি দিচ্ছে, এটা একটু দেখতে হবে। তাহলে সম্প্রতি কারা কারা স্বীকৃতি দিয়েছে? মেক্সিকো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা। আমি যদি টিচার হইতাম, আমি যদি প্রশ্ন করতাম, তাইলে আমি প্রশ্ন করতাম নিচের কোন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে রিসেন্টলি। ওইখানে আমি আমেরিকা লিখতাম, ইসরায়েল লিখতাম, এরকম লিখে পাশে হচ্ছে যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া দিয়ে দিতাম। তার মানে অ্যাটলিস্ট শক্তিশালী পরাশক্তি রাষ্ট্র যেগুলো, এই কয়টার নাম একটু মনে রাখো। ফ্রান্স মনে রাখতে পারো, এদিকে মাল্টা, মোনাকো, এত কিছু পড়ার দরকার নেই। মেক্সিকো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল, ফ্রান্স, এই কয়টা মনে রাখো যে রিসেন্টলি তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ওকে, এরপরে হামাস ইসরায়েল যুদ্ধ। হামাস ইসরায়েল যুদ্ধ, এটারও মধ্যস্থতায় কে ছিল? যুক্তরাষ্ট্র ছিল, ডোনাল্ড ট্রাম্প ছিল। প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে, কিন্তু তার পরবর্তীতেও আসলে সিজ ফায়ারটা ঠিক মতো কার্যকর হয়নি। সেগুলো নিয়ে আমরা ক্লাসে অনেক বিস্তারিত আলোচনা করছি, এখানে আর ডিপ করবো না আমরা। এখন ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা দেখো। ট্রাম্পের যে একটা মহাপরিকল্পনা গাজা, হ্যাঁ, 29 সেপ্টেম্বর 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গাজা শান্তি পরিকল্পনায় মোট 20টা ধারা আছে। আর শীর্ষ সম্মেলনটা কোথায় হয়েছে? মিশরের শারম আল শেইখে। ওকে, আলোচনার মূল বিষয় যুদ্ধবিরতি, বন্দীদের বিনিময়, ইসরায়েল বাহিনী কিছু অংশ প্রত্যাহার, গাজা প্রশাসনের কাঠামো, এই কয়টা ছিল হচ্ছে মূল বিষয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, এটা একটা সলিডারিটি ক্যাম্পেইন, গাজা বা ফিলিস্তিনের মানুষের প্রতি মানে কি বলে সহমর্মিতা জানানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বব্যাপী নৌবহর যে যাত্রা করেছিল, এটা একটা হচ্ছে সলিডারিটি জানানোর জন্য একটা ক্যাম্পেইন ছিল। তাইলে এখান থেকে দেখো, এটি হলো একটি আন্তর্জাতিক নৌবহর যা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী ও পরিবেশ কর্মীদের নিয়ে গঠিত। সুমুদ শব্দের অর্থ অবিচলতা বা সহনশীলতা। এখন দেখো, এটার 4টা জোট ছিল। 4টা জোটের নাম হচ্ছে মুভমেন্ট টু গাজা, ফ্লোটিলা, নুসান্তারা আর ফ্লোটিলা কোয়ালিশন। হ্যাঁ, ফ্লোটিলা কোয়ালিশন গঠিত হয় 2025 সালের জুলাই মাসে। ওকে, এটা একটু পড়ে রাখতে পারো তোমরা, একবার করে চোখ বুলাইলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরের নেতৃত্ব কে দিয়েছিলেন? গ্রেটা থুনবার্গ। আর বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলম, তিনিও কিন্তু হচ্ছে বহরে অংশ নেন। নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন, 111তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। এইখানে কিন্তু ইম্পর্টেন্ট দুইটা মানে ডাইনামিক্স আছে। তার রাজনৈতিক দল হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, বাট যদি প্রশ্ন আসে তার ইডিওলজি কি ছিল বা তিনি কোন সংগঠনে বিলং করেন, তাহলে সেটার অ্যান্সার হবে কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজম বা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে অর্গানাইজেশন আছে তিনি সেটাতে বিলং করেন। বার্নি স্যান্ডার্সের নাম হয়তো শুনছো, তিনি যে অর্গানাইজেশন বা তিনি যে ইডিওলজিতে বিশ্বাস করেন, ঠিক একই ইডিওলজিতে বিশ্বাস করেন হচ্ছে জোহরান মামদানি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে তিনি কততম মেয়র? 111তম মেয়র। নির্বাচনটা কবে হয়েছে? 4 নভেম্বর। নাম কি তার? জোহরান মামদানি। তার দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি। তার আইডিওলজি কি? ডেমোক্রেটিক সোশ্যালিজম। ঠিক আছে, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির নাম না, এটা একটা অর্গানাইজেশনের নাম। আর ডেমোক্রেটিক সোশ্যালিজম হচ্ছে তার ইডিওলজির নাম। সামনে চলে যাচ্ছি, তার মাতা পিতা দাদা নানির নাম এগুলো পড়ার দরকার নেই, পার হয়ে যাবা। ট্রাম্প পুতিন বৈঠক। ট্রাম্প এবছর যে কয়টা যুদ্ধবিরতির অ্যাটেম্প্ট নিছে, মোটামুটি সবগুলোই সে সাকসেসফুলি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করাইতে পারছে। যুদ্ধ থামুক আর না থামুক, একটা জায়গায় পারে নাই, ইউক্রেন রাশিয়া। সে এটার জন্য অ্যাটেম্প্ট নিছে। ওই খেয়াল করে দেখছো যে ফেসবুকে অনেক ভিডিও আসছে যে পুতিন নামছে আলাস্কাতে মিটিং করার জন্য, তার মাথার উপর দিয়ে ফাইটার জেট উড়াই নিয়ে চলে গেছে। ঠিক আছে, এরকম ভয় দেখানোর পরে কেউ তো আর মানে কি বলে মানে বিরতিতে চুক্তিতে স্বাক্ষর করবে না। বাট বেশ কিছু কনসেনসাস আসছে এখানে। তার ভেতরে ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে, ন্যাটোতে ইউক্রেন যোগ দিতে পারবে না এবং ইউক্রেনে পশ্চিম সেনা মোতায়েন করা যাবে না। মোট কথা, এই মিটিংয়ে অ্যাডভান্টেজ আসলে পুতিনই নিছে, বাট এখনো আফটারম্যাথ বোঝা যাচ্ছে না। বাট তোমরা মাথায় রাখো, প্রশ্ন আসতে পারে যে পুতিন কয়টা শর্ত দিছে? 3টা শর্ত দিছে। শর্তগুলা কি কি? যে দনবাস অঞ্চল আমাকে দিয়ে দাও, ন্যাটোতে তুমি কখনোই যোগ দিতে পারবে না ইউক্রেন, আর ন্যাটোতে যোগ না দিলেও অন্য কোনো পশ্চিমা সেনাবাহিনী তুমি ন্যাটোতে মোতায়েন করবা, সেই সুযোগ তোমার হাতে থাকবে না। ট্যারিফ যুদ্ধ মানে ইন জেনারেল একটা বাণিজ্য যুদ্ধ, কিন্তু এখানে রেফার করা হচ্ছে এটা চীন আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধকে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই এই যে বাণিজ্য যে শুল্ক, সেইটার রেট কতখানি হবে সেটার উপরে সে বেশ কিছু পলিসি চেঞ্জ আনে। সবচেয়ে বেশি মানে শুল্ক আরোপ করা হয় চীনের উপরে, এরপরে চীনও আবার পাল্টা শুল্ক আরোপ করে। পরবর্তীতে দুই দেশ আবার মিডিয়েট করে শুল্কের পরিমাণ আবার কমায় নিয়ে আসা হয়েছে, সেটাকেই বাণিজ্য যুদ্ধ বলা হচ্ছে আর কি। 145% শুল্ক আরোপ করছিল প্রথমে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, পরবর্তীতে আবারও 10% যদিও কমায় নিয়ে আসছে। এগুলো একটু তোমরা দেখে নিবা। পাকিস্তান আফগানিস্তান সংঘাতটা শুরু হয়েছে 4টা পয়েন্টে মনে রাখবা যে কি হয়েছে আসলে। তেহরিক-ই তালিবান পাকিস্তান, টিটিপি। এই টিটিপি নামের ভেতর পাকিস্তান আছে, কিন্তু এরা অপারেট করে আফগানিস্তানের মধ্যে, অ্যাটাক চালাইতে চায় বা তারা টার্গেট করে পাকিস্তানকে। তাহলে সহজ করে মাথায় রাখো, টিটিপি তেহরিক-ই তালিবান পাকিস্তান, তারা অপারেট করে আফগানিস্তানে, তাদের টার্গেট পাকিস্তান। এটা একটা জঙ্গি সংগঠন, পাকিস্তান যেটা দাবি করে, এবং পাকিস্তান এদেরকে টার্গেট করে অ্যাটাক পরিচালনা করে আফগানিস্তানের উপরে বেশ কয়েকবার।
কিন্তু আফগানিস্তানে আবার তালেবান সরকার তারা বলে যে অন্য একটা দেশের উপরে তুমি অ্যাটাক চালাইছো, আমার সার্বভৌমত্বে আঘাত। এরপরে আফগানিস্তান আবার বর্ডারে যে দুইটা দেশের বর্ডারের মাঝখানে যে লাইনটা, ওইটাকে কোন লাইন বলা হয়? ডুরান্ট লাইন। প্রশ্ন তাহলে এখান থেকে আসতে পারে যে পাকিস্তান এবং আফগানিস্তানের ভেতরে যে লাইনটা, সেটা কোন ধরনের লাইন? ডুরান্ট লাইন। তাহলে এই ডুরান্ট লাইনে দুইটা দেশের আবার গ্যাঞ্জাম জড়ায় যায়। তাহলে 4টা পয়েন্ট কি কি বললাম? প্রথম থেকে যদি আসি, তেহরিক ই তালিবান পাকিস্তান, এরা তেহরিক ই তালিবান পাকিস্তান এরা অপারেট করে আফগানিস্তানে এবং তাদের টার্গেট হচ্ছে পাকিস্তান। এদের উপরে পাকিস্তান প্রথমে টার্গেট করে এবং এয়ার স্ট্রাইক চালায়, মানে আফগানিস্তানের বিভিন্ন শহরে। তার পরবর্তীতে তালেবান সরকার এটার প্রতিবাদ জানায় এবং বর্ডার ডিসপিউট শুরু হয়। এবং এটার পরবর্তীতে কিন্তু শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল, যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু এখান থেকে কেন প্রশ্ন আসতে পারে, গত এক সপ্তাহ আগেই আবারও দুইটা দেশ কিন্তু তাদের ভেতরে শান্তি চুক্তি ভঙ্গ করে দুইটা দেশ কিন্তু আবার সীমান্ত সংঘাতে জড়ায় গেছে। সো খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমরা পড়ে নিব। দেখো যুদ্ধবিরতির কথা 19 অক্টোবরে কাতারের দোহাতে কিন্তু স্বাক্ষর হয়েছিল। কাতার ও তুরস্ক হচ্ছে তাদের মধ্যস্থতা করছে। অক্টোবর মাসে যুদ্ধবিরতি স্বাক্ষর করছে, এখন ডিসেম্বর মাস, মাঝখানে একটা নভেম্বর মাস গেছে, তারা কিন্তু যুদ্ধবিরতি মানে এই যে ওয়াদা তারা ভঙ্গ করছে, ওয়াদা রাখে নাই। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত, থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতটা ছিল হচ্ছে সীমান্ত কেন্দ্রিক। দুইটা ইম্পর্টেন্ট এখানে ল্যান্ডমার্ক আছে, একটা হচ্ছে ইমারাল ট্রায়াঙ্গেল এবং আরেকটা হচ্ছে ফ্রিয়া বিহার মন্দির। দুইটাই আসলে দাবি করে থাইল্যান্ড তাদের এবং কম্বোডিয়াও তাদের। গ্যাঞ্জামটা শুরু হয়েছে কোথায়? যে থাইল্যান্ডের আক্রমণে কম্বোডিয়ার একজন সৈনিক সেখানে শহীদ হয় বা নিহত হয়। এর পরবর্তীতে কম্বোডিয়া অ্যাটাক করে, বেশ কিছু ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এর পরবর্তীতে দুইটা দেশ আসলে গ্যাঞ্জামে জড়ায় যায়। ইভেন তার পরবর্তীতে তাদের যে প্রধানমন্ত্রী ছিল থাইল্যান্ডের, তাকেও পদত্যাগ করতে হয়েছে এখানে কনস্পিরেসির কারণে। কাহিনী এখানে শেষ না, এদেরও যুদ্ধবিরতি হয়েছিল, শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল। গতকালকের ঘটনা, ইভেন গতকাল পর্যন্ত কিন্তু দুইটা দেশের সীমান্ত সংঘাত চলতেছে। ইভেন থাইল্যান্ডের নতুন যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন সংসদ ভেঙে দেওয়ার। তার মানে থাইল্যান্ডে কিন্তু এখন কার্যকর কোনো সংসদ নাই। তার মানে খুবই রিসেন্ট একটা ঘটনা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাইলে ঘটনার সূত্রপাত কোন জায়গাতে? সীমান্ত সংঘাত থেকে। এমারাল্ড ট্রায়াঙ্গেল এবং ফ্রিয়া বিহার যে মন্দির, এই দুইটার মালিকানা কার কাছে যাবে? যদিও আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী এই দুইটার মালিকানা আসলে যায় কম্বোডিয়াতে, কিন্তু তারপরও সীমান্ত সংঘাতটা আসলে শুরু হয় এবং কম্বোডিয়াকে থাইল্যান্ড দাবি করে যে তারা ল্যান্ডমাইন বসাইছে থাইল্যান্ডকে অ্যাটাক করার জন্য। কিন্তু কম্বোডিয়া থেকে বলা হয় ল্যান্ডমাইনগুলো তারা বসায় নাই, 90-এর দশকে সোভিয়েত যখন যুদ্ধ করে গেছে তখন তারা এখানে ল্যান্ডমাইন পুঁতে রেখে গেছে। তার পরবর্তীতে দুইটা দেশ পাল্টাপাল্টি আক্রমণ করে, দুই দেশের সরকারের ভেতরে একটু বেশ গরম বাতচিত এক্সচেঞ্জ হয়। তার পরবর্তী দীর্ঘদিন ধরে সংঘাত চলছে, যুদ্ধবিরতি হয়েছে, আবার যুদ্ধবিরতি ভেঙে তারা সংঘাতে জড়াই গেছে। তাইলে এখানে তারিখগুলো একটু দেখো, 28 মে সীমান্ত সংঘাতে একজন মারা যায়, 23 জুলাই 5 জন থাই সৈনিক হচ্ছে ল্যান্ডমাইনে আহত হয়, যেটার জন্য মানে দোষ দেওয়া হয় কাকে? কম্বোডিয়াকে। এগুলো একটু দেখে নিতে পারো। আর যেটা কথা বলতেছি এমারাল্ড ট্রায়াঙ্গেল বা বাংলায় পান্না ত্রিভুজ, আর হচ্ছে থামুয়েনথম বা এটাকে ইংলিশে বা থাই ভাষায় ফ্রিয়া বিহার, এইরকম কিছু একটা লেখে। ওদের বানান খুব মানে পিকুলিয়ার বানান আমার ভুল হইতে পারে। বা থামুয়েনথম বা ফ্রিয়া বিহার মন্দির, ঠিক আছে? এই মন্দিরটা কম্বোডিয়ার অধীনে বলে রায় দিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালত। ওকে, অ্যান্ড কম্বোডিয়া ছিল ফরাসি উপনিবেশ, খেমার সাম্রাজ্য ছিল থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়া জুড়ে, এগুলো এক নজর দেখে নিতে পারো। সো মোটামুটি আমার পার্ট আমি শেষ করে ফেললাম। এবার হচ্ছে আমি একটু আসিফকে রিকোয়েস্ট করতেছি জাতিসংঘ থেকে শুরু করে বাকি অংশগুলো একটু আলোচনা করার জন্য। বাবলা ভাইকে ধন্যবাদ। সো জাতিসংঘ থেকে প্রতি বছরই আসলে একটা করে প্রশ্ন আসে। ইদানিং আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতিসংঘের বর্তমান সময়ে বা সাম্প্রতিক সময়ে যেই জিনিসগুলো ঘটতেছে। আমরা দেখলাম যে নতুন একজন নারী সভাপতি আমরা পেয়েছি, ওনার ব্যাপারে আমরা জেনে রাখবো। আনালেনা বায়ারবক, উনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং 80তম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে উনি কাজ করছেন। এই জিনিসগুলো আমরা একটু জেনে রাখবো। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে নতুন করে নিরাপত্তা পরিষদের যে সদস্যগুলো এসেছে। আমরা জানি যে নিরাপত্তা পরিষদের 5টা হচ্ছে স্থায়ী, বাকি 10টা যেই আছে দেশ আছে তারা অস্থায়ী সদস্য। তো নতুন কারা কারা হয়েছে এগুলো আমরা একটু দেখে রাখার চেষ্টা করব। আর এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে 80তম সাধারণ অধিবেশনে আসলে কি কি হয়েছে, এখান থেকে আমরা এইটার প্রতিপাদ্য কি দেখার চেষ্টা করব। এবং আমরা জানি যে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, এটা জানার চেষ্টা করব। এবং 1951 সালের পরে প্রথম নিউ ইয়র্কের বাইরে এই সম্মেলনটা হয়েছে, এই কারণে হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু ভালো করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস 80তম সম্মেলনে আসলে কোন ধরনের কথাগুলো বলেছেন বা কি কি উনি এখানে তুলে ধরেছেন, রোহিঙ্গাদের সমস্যা নিয়ে উনি কথা বলেছেন, এগুলো আমরা একটু দেখে রাখার চেষ্টা করব। এরপরে প্রধান আলোচ্য বিষয় আমরা এখানে দেখব, কারণ ভাই অলরেডি বলে গেছে যে
360 ডিগ্রি করে আসলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই ইস্যুটা নিয়ে, গাজা যুদ্ধের যে অবসান, সেখানে জাতিসংঘে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো দেখব। 4টা বিষয়, এর মধ্যে এআই একটা বড় বিষয় ছিল, এটা নিয়ে উচ্চ পর্যায়ের এআই যে সভা সেটিও গঠন করা হয়েছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। খুব বেশি যে এগুলো পয়েন্ট টু পয়েন্ট পড়তে হবে এরকম না, আমরা একবার রিডিং পড়লে এগুলো এমনিতেই আমাদের মনে থাকার মতো বিষয়। কপ সম্মেলন প্রতি বছর, কপ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, এইবারকারটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে এটা পড়তে হবে, কারণ এবার এটা আমাজনের যে নিকটবর্তী, আমাজনের প্রবেশদ্বার বলা হয়, বেলেমে হয়েছে। এবং কয়দিন হয়েছে? 10 নভেম্বর থেকে 22 নভেম্বর, তারিখটা একটু মনে রাখার চেষ্টা করব। এবং এইটার পাশাপাশি আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে COP30 তো আমাদের হয়ে গেল, COP31 নিয়েও আমাদেরকে একটু জানতে হবে, কারণ COP যে 31, সে COP31 করার কথা ছিল 2টা দেশ, একটা হচ্ছে অস্ট্রেলিয়া আর একটা হচ্ছে তুর্কি, কিন্তু শেষ মুহূর্তে এসে সমঝোতার ভিত্তিতে অস্ট্রেলিয়া বলেছে যে আমরা আসলে এটা করব না, তুর্কি পুরো COP31টা করবে, এবং হচ্ছে যে অস্ট্রেলিয়া সেখানে জাস্ট যত ধরনের সহায়তা দরকার সেগুলো দিবে। সো এই যে COP30 এবং 31 সেগুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব, এবং তাপমাত্রা বৃদ্ধিকে যে 1.5 এর মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা আমরা ব্যর্থ হয়েছে, এগুলো নিয়েও আলাপ করা হয়েছে COP30-তে, এগুলো দেখার চেষ্টা করবো। এবং মেইনলি আমরা যেটা জানার চেষ্টা করবো, আমাজনকে নিয়ে এবার অনেক বেশি আলোচনা করা হয়েছে। সো COP30 ব্যাপারে আমরা একটু পড়ে নেব। এই যে নেক্সট যেগুলো আছে, COP31 তুর্কি আলোচনা করবে, কিন্তু সভাপতিত্ব করবে অস্ট্রেলিয়া, এবং এরপরে COP32 সম্পর্কে আমরা একটু জেনে রাখবো, এটা ইথিওপিয়াতে হবে। আমরা একটু সামনের দিকে চলে যাই, যেটা আহ, আহ, সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে জেনজি যে বিপ্লব সেটি হচ্ছে। সো জেনজি বিপ্লবের ক্ষেত্রে আসলে তারিখ ধরে ধরে আমাদের পড়ার আসলে সেরকম কিছু নাই, যেটা আমরা মনে রাখার চেষ্টা করব কোন বিপ্লবগুলো বাংলাদেশ দ্বারা একটু প্রভাবিত হয়েছে, নেপালেরটা, ইন্দোনেশিয়ারটা, সেগুলোকে আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। প্রত্যেকটা বিপ্লব থেকে আমরা 2টা-3টা জিনিস দেখার চেষ্টা করব। একটা হলো যে এটা কেন হয়েছে, পটভূমিটা কি, এটার ফলাফল কি, এবং এখানে যদি সরকার পতন হয়ে থাকে নতুন কারা এসেছে। সো আমরা একটু দেখি নেপালে জেনজি বিপ্লব, তারিখ আমরা অত গুরুত্ব দিয়ে দেখার দরকার নাই, বিক্ষোভের কারণটা দেখব। এবং এখানে একটা এক্সট্রা ইম্পর্টেন্ট তথ্য, যে এখানে নেপো কিডস, নেপো বেবিস, এই ধরনের হ্যাশট্যাগ এখানে জনপ্রিয় হয়েছে, এবং এটা এসেছে বলিউড থেকে, সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। এবং এই জায়গায় আমরা দেখব যে আগের যে পদত্যাগকারী প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি, হ্যাঁ, ওনার দল কমিউনিস্ট পার্টি ছিল, এবং নতুন যারা এসেছেন তার মধ্যে এইটাকে আমরা একটু বেশি ভালো করে পড়ার চেষ্টা করব, যে সুশীলা কার্কি, উনি আগে নেপালের প্রধান বিচারপতি ছিলেন, বর্তমান সময়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন নেপালের, এবং ওনাকে যে নির্বাচন করা হয়েছে এটা ডিসকর্ডে ভোটিং এর মাধ্যমে করা হয়েছে। সো এইটাও একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এগুলো আমরা দেখে রাখার চেষ্টা করবো। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তে, ওনার বিরুদ্ধে হচ্ছে একটা বিক্ষোভ হয়েছে। কেন? জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, সামাজিক বৈষম্য বৃদ্ধি হয়েছে, এবং খুব ইম্পর্টেন্টলি একজন তরুণ রাইডারের মৃত্যু হয়েছে, তারপরই হচ্ছে বিক্ষোভটা এসকেলেট করেছে। এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো, এবং এটার ফলাফলটা কি, প্রত্যেকটা বিক্ষোভের ক্ষেত্রে কেন হয়েছে, ফলাফল কি, এবং যদি সরকার চেঞ্জ হয় নতুন কার এসেছে, এগুলো একটু দেখার চেষ্টা করবো। এবং এখানেও একটা হ্যাশট্যাগ ছিল, জেনজি বিপ্লবের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সো সোশ্যাল মিডিয়ায় যে হ্যাশট্যাগুলো এখানে আলোচনা হয়েছে সেগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। সো আমরা ইন্দোনেশিয়া দেখলাম, তারপর তিমুর লেস্টের ক্ষেত্রেও আমরা দেখবো, এই যে দেখেন যারা সংসদ সদস্য আছে, এমপি আছে, তাদেরকে আজীবন ভাতা, গাড়ির সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, মানুষ জেনজি রাস্তায় নেমেছে, এবং ফলাফল কি হয়েছে, সরকারের 2টি পরিকল্পনাই পরে বাতিল করতে হয়েছে। তিমুর লেস্টের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে পেরুর ক্ষেত্রেও বিক্ষোভের কারণটা দেখব, দুর্নীতি, সংগঠিত অপরাধ, এটা হয়েছে, এবং পরিণাম কি, প্রেসিডেন্ট দিলাবুর জনপ্রিয়তা দ্রুত হ্রাস পেয়েছে, রাজনৈতিক সংকট ঘনীভূত হয়, এবং অবশেষে সরকারের পতন হয়। যদি সরকারের পতন হয় আমাদেরকে দেখতে হবে যে কোন সরকার এসেছে, জোসে জেরি পেরুর ক্ষেত্রে। এরপরে সার্বিয়ার ক্ষেত্রেও জেনজি, কারণটা কি, কারণ হচ্ছে রেল স্টেশনের ছাদ ধসে পড়ে গেছে এবং 16 জনের মৃত্যু হয়েছে। এবং এই একটা ইস্যু, এটা নর্মালি আমাদের সাউথ এশিয়ার কোনো দেশে হলে সরকার খুব দায়বদ্ধতার জায়গা যাইতো না, কিন্তু আমরা দেখেছি যে সার্বিয়ার ক্ষেত্রে কি হয়েছে, সার্বিয়ার এটার ফলাফল যে 16 জন মানুষ মারা গেছে, এটার ফলাফলে প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ উনি কিন্তু পদত্যাগ করেছেন। এরপরে আমরা মাদাগাস্কারেরটাও দেখতে পারি, কারণ কি, বিদ্যুৎ ও পানির সংকট, এবং এই বিদ্যুৎ এবং পানির সংকটের কারণে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করা হচ্ছে। মরক্কোতেও কারণটা দেখব, নেতৃত্ব কারা দিয়েছে সেটা একটু দেখার চেষ্টা করব, জেনজি 212। এবং
এরপরে হচ্ছে যে একটা স্লোগান এখানে, যে আগে বিশ্বকাপ না আগে স্বাস্থ্য। এর পরবর্তীতে মরক্কোর যে বিশ্বকাপের জন্য তারা হচ্ছে অনেক টাকা ব্যয় করছিল, সেটার আগে মানুষ বলছে যে স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেক্সিকোতে জেনজি বিক্ষোভ। সেখানেও আমাদেরকে তো দেখতে হবে কারণ কি, দুর্নীতি। সংগঠনের নামটা পড়তে হবে সোম রেভো মুভমেন্ট। এবং ক্লাউদিয়া শেনবম, যিনি খুবই একজন ফেমাস প্রেসিডেন্ট ছিলেন, তার যেই দল সেটার যে জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং জেনজি বিপ্লব, বাংলাদেশেও আমরা জেনজির একটা প্রভাব দেখেছি, বিশ্বের বিভিন্ন জায়গায় জেনজি বিপ্লব ঘটছে। সো এই বছরের জন্য জেনজি বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা একটু দেখার চেষ্টা করব। এই পর্যায়ে আমি ডাকবো আবার হৃদয়কে, হৃদয় পরবর্তী পার্টটাই করবে। আহ, ধন্যবাদ আসিফ ভাইকে। তো আমরা চলে যাবো হচ্ছে পরের পার্টে। বিভিন্ন সংগঠন সম্পর্কে আমরা জানি যে আমাদের সংগঠন সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, এবং সংগঠনের কি সদস্য সংখ্যা, সর্বশেষ সদস্য, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্রিক্স সংগঠন সম্বন্ধে জানতে হবে। আমরা জানি যে ব্রিক্স হচ্ছে কি আমাদের আমেরিকাকে অর্থনৈতিকভাবে মোকাবিলা করার জন্য আমরা হচ্ছে ব্রিক্স প্রতিষ্ঠা করছি। এবং এই যে ব্রিক্সের একটা আমাদের ব্যাংক আছে, যে ব্যাংক হচ্ছে কি আমাদের এই এনডিবি। এনডিবিতে বাংলাদেশ হচ্ছে এই এনডিবির সদস্য। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না, কিন্তু বাংলাদেশ এনডিবি এর সদস্য। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইনফরমেশন। এবং এই যে ব্রিক্সের আমাদের সর্বশেষ মোট সদস্য সংখ্যা, এনডিবি আমাদের মোট সর্বশেষ সদস্য। এবং হচ্ছে কি আমাদের এনডিবিতে সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে কে আলজেরিয়া। যেহেতু 19 মে 2025 যোগদান করে, ডেটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের দেশের নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের ব্রিক্স আগে 9 ছিল আমাদের, কিন্তু পরবর্তীতে আবার একটা বের হচ্ছে, বর্তমানে হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে ব্রিক্সের বর্তমান সদস্য কয়টা? ব্রিক্সের বর্তমান সদস্য হচ্ছে আমাদের এই 10টা। ব্রিক্সের বর্তমান সদস্য আমাদের 10টা। ব্রিক্স হচ্ছে আমাদের কয়টা? হচ্ছে ব্রিক্স আমাদের এখানে হচ্ছে 10টা, এবং এনডিবি হচ্ছে আমাদের 9টা সদস্য। এরপরে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে ডাব্লিউটিও জানতে হবে, এবং পরবর্তীতে আমাদের হচ্ছে আইসিসি সম্পর্কে জানতে হবে। এটা কোন আইসিসি? এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। তো এই যে আইসিসির সদস্য আমাদের মোট কয়টা? 125টা, এবং সর্বশেষ সদস্য আমাদের ইউক্রেন। এবং এরপরে আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি আসিয়ান। আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার যে অঞ্চল আছে, এই অঞ্চলে যে 11টি দেশ আছে, 11টি দেশ নিয়ে গঠিত সংগঠন হচ্ছে আমাদের আসিয়ান। এবং সর্বশেষ কিছুদিন আগেই তিমুর লিস্টে এখানে যোগদান করে, তাই হচ্ছে আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি কি এখানে D8 উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন হচ্ছে D8, এবং তাদের সর্বশেষ নামে D8 হইলেও তাদের সদস্য হচ্ছে কয়টা? আমাদের 9টা। সর্বশেষ যোগদান করে হচ্ছে আজারবাইজান। এরপর সম্মেলন, আমাদের সম্মেলনের ক্ষেত্রে জানতে হবে যে সর্বশেষ সম্মেলনটি কোন শহরে অনুষ্ঠিত হয়। এরকম ক্ষেত্রে আমাদের বিমস্টেক জানতে হবে, আরব লীগ জানতে হবে, আসিয়ান জানতে হবে। আসিয়ানের আমাদের জানতে হবে কি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ 47তম সম্মেলন। কেননা এই 47তম সম্মেলনে কি হয়? আমাদের হচ্ছে এখানে তিমুর লেস্তে সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে। এর পরবর্তীতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ G7 সম্মেলন। আমরা জানি বিশ্বের অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী যে দেশগুলো আছে, তাদের সংগঠন হচ্ছে G7। এই G7 এর যে আমাদের কি আছে, আমাদের সংগঠন আছে সেই G7। এই G7 এ কি আছে? তাদের 51তম সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়, সে আলবার্টা, কানাডায় অনুষ্ঠিত হয়ে যায়। এর পরবর্তীতে আমাদের ন্যাটো, এখানেও যা কিছু আছে ন্যাটো, ন্যাটো সম্পর্কে অবশ্যই সব কিছু জানতে হবে। তারপর হচ্ছে আমাদের ব্রিক্স, এবং সর্বশেষ বিসিএস আমাদের এসসিও থেকে প্রশ্ন আসে, এসসিওটা আমাদের একটু জানতে হবে। তারপর হচ্ছে আমাদের এইখানে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আরব লীগ ও ওআইসি জরুরি যৌথ সম্মেলন। কেন এটা গুরুত্বপূর্ণ? কেননা এই যে আমাদের জানি কাতারের উপর হামলা হয়, হামলার পরবর্তীতে তারা কি করে? কাতার হচ্ছে উদ্যোগ গ্রহণ করে এই আরব লীগ এবং ওআইসি এর জরুরি সম্মেলন আহ্বান করে, এবং তারা কি 15 সেপ্টেম্বর 2025 এখানে সম্মেলনে মিলিত হয়। এরপর হচ্ছে ইউনেস্কোর সর্বশেষ সম্মেলন COP30 সর্বশেষ সম্মেলন, যেটা হচ্ছে আসিফ একটুকে বলে গিয়েছে। তারপর হচ্ছে সম্মেলনের মধ্যে COP আমরা পড়ে ফেলছি অলরেডি। এরপরে G20 এর 21তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। এবং 20তম অর্থাৎ সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত আমাদের হয়ে যায় কোথায়? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়ে যায়।
তার পরবর্তীতে আমাদের এখানে অন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপর হলো আমাদের সাংহাই সহযোগিতা সম্মেলনে শি জিনপিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক শাসন ব্যবস্থা জিজিআই, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপর হচ্ছে এরপর কি আমাদের কূটনীতি ও সমরনীতি। মিয়ানমারের হাতি কূটনীতি, বিভিন্ন কূটনীতির ক্ষেত্রে আমরা জানি 3টে ইনফরমেশন জানতে হবে আমাদের, যে এই কূটনীতিটা কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, এই কূটনীতিতে কে কি প্রদান করেছে এবং কাকে প্রদান করেছে। মিয়ানমারের হাতি কূটনীতির ক্ষেত্রে আমরা জানি হাতি প্রদান করা হয়েছে, কাকে প্রদান করা হয়েছে, হাতি প্রদান করছে হচ্ছে মিয়ানমার, এবং প্রদান করছে কাকে, প্রদান করা হয়েছে হচ্ছে রাশিয়াকে। এই যে প্রদান করছে হচ্ছে মিয়ানমার, প্রদান করছে রাশিয়াকে, হচ্ছে আমাদের হাতি কূটনীতি। তারপর হচ্ছে লিমু কূটনীতি। লিমু কূটনীতি কি জিনিস? এই যে বিশাল বিশাল আমরা বিভিন্ন কার দেখি না মুভিতে বা বিভিন্ন রাজনীতিবিদদের, এই বিশাল কারগুলোকে আমরা বলতেছি কি এই লিমুজিন। এই লিমুজিন কার ছিল এটা? এই রাশিয়ার যে পুতিন আছে আমাদের, পুতিনের লিমুজিন কার, বুয়েট প্রুফ কার। এখানে বসে তারা যে এই পুতিন এবং ইন্ডিয়ার মোদি যে কূটনৈতিক আলোচনা করে, সেটা হচ্ছে আমাদের লিমু কূটনীতি নামে পরিচিতি পাচ্ছে। তারপর বিভিন্ন সমীক্ষা আমাদের সম্পূর্ণ সমীক্ষাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে আমাদের সমীক্ষাটা একটু মনে রাখতে হবে। এবং এখানে একটু সমস্যা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কি 130তম হবে বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ হচ্ছে 130তম। তারপর হচ্ছে নোবেল পুরস্কার। নোবেল যা কিছু আছে সব কিছু আমাদের খুব গুরুত্ব সহকারে জানতে হবে। নোবেল থেকে প্রত্যেক বছর আমাদের প্রশ্ন চলে আসে। এবং আমাদের কি সাহিত্যে লাসলো ক্রাসনোহরকাই, তার দেশ আমাদের জানতে হবে হাঙ্গেরি, এবং শান্তিতে আমাদের যিনি পেয়েছেন তার দেশ আমাদের জানতে হবে ভেনেজুয়েলা। এর পরবর্তীতে আমাদের কি অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার সমূহ, বুকার পুরস্কার আমাদের জানতে হবে। তারপর হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার, যেটা চিনি আমরা অস্কার নামে যেটাকে বলি, সেটা আমাদের জানতে হবে। কান চলচ্চিত্র পুরস্কার আমাদের জানতে হবে। এর পরবর্তীতে আমাদেরকে অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার, কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার। এই কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার এটা প্রদান করে কে? এই পুরস্কার প্রদান করে হচ্ছে আমাদের ইউনেস্কো। অর্থাৎ এটা আন্তর্জাতিক পুরস্কার। এই ইউনেস্কো প্রদান করা কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 এটা লাভ করে কে? সিধুলাই ভাসমান স্কুল। এই সিধুলাই ভাসমান স্কুল এটা কোথায় অবস্থিত? এটা বাংলাদেশে অবস্থিত, এবং বাংলাদেশে কোথায়? চলন বিলে তারা কি করে সৌরচালিত স্কুল পরিচালিত করে, যা হচ্ছে আমাদের এটা নামে পরিচিত। এবং এই স্কুলটি 2002 সালে প্রতিষ্ঠা লাভ করে, এবং প্রতিষ্ঠাতাকে মোহাম্মদ রেজওয়ান। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এখন তোমাদের বাকি যে অংশটুকু আছে, বাকি অংশটুকু তোমাদের একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তো আমি ভাইয়াকে বলবো যে ভাইয়া যেন ডিরেক্টলি এসে সারপ্রাইজ দিয়ে দেয় তোমাদেরকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওকে, সো এখন বেসিকলি জিকে পড়াইতে গেলেই তো আমার খালি মনে হয় ট্রাম্প অ্যান্ড পুতিন অ্যারেঞ্জড বৈঠক। তো যেমনটা আমি আগে বলছিলাম, সেই জায়গা থেকে এখন আমরা খেলাধুলা নিয়ে একটু পড়াশোনা করব, যেহেতু তোমাদের টাইম নাই, তাই গল্পগুজব বাদ। তো ব্যাপারটা হচ্ছে কিরকম দেখো, বাংলাদেশের খেলাধুলা থেকে সামান্য কিছু কথা বলতে নিলে যে ব্যাপারটা থাকে, যে ওয়ানডে, টি20 এবং টেস্ট, এই 3 ফরম্যাটে ক্যাপ্টেনের নামগুলো তোমরা একটুখানি জেনে যাবা। বিকজ লাইক যদিও খুব বেসিক ইনফরমেশন, বাট স্টিল মিরাজ এই পাশে লিটন কুমার দাস, আর এই পাশে নাজমুল হোসেন, শান্ত অশান্ত যাই বলো কিছু একটা। তো 3 জনের নামটা ডেফিনেটলি দেখবা, একটু দেখে যাবা, বলা যায় না আসতে পারে। অ্যান্ড মুশফিকের যে 100তম সেঞ্চুরি 100তম টেস্টে, এই ব্যাপারটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট পার্ট হইতে পারে। অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা জানো যে আসলে প্রত্যেক বছরই পরীক্ষায় খেলাধুলা থেকে কোনো না কোনো কোয়েশ্চেন তো আসেই। সো সেইটার কথা মাথায় রেখে দিস ক্যান বি আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, অ্যান্ড এই 100তম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের 11তম খেলোয়াড়, মানে ওই যে 100 অন 100 ম্যাচ, এই ব্যাপারটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড উনি যেহেতু স্বাভাবিকভাবে প্রথম বাংলাদেশি 100তম টেস্ট খেলার ক্ষেত্রে, তো 100তম টেস্টে 100তম রান করা হিসেবে প্রথম বাংলাদেশি। তো যাই হোক, দেন বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে ক্যাপ্টেন এবং আলটিমেটলি দ্রুততম সেঞ্চুরি, দুইটার নামের জায়গাতেই আলটিমেটলি নিগার সুলতানা জ্যোতির কথা আসতেছে। সো তোমরা জানো যে উনি এখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, এবং একই সাথে তিনি হচ্ছেন, এই যে দেখো, নারী ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। সো আলটিমেটলি 78 বলে সেঞ্চুরি করা এবং তার অধিনায়কত্ব, দুইটা জায়গায় তোমরা একটু খেয়াল রাখবা।
দেন বাংলাদেশের নারীর যে আসলে এই খেলাধুলায় নারীদের অগ্রযাত্রার আরেকটা প্রমাণ হচ্ছে আলটিমেটলি নারী আম্পায়ার হিসেবে সর্বপ্রথম জেসির কথা তোমরা মাথায় রাখতে পারো। সাথী রাজাকের জেসি 2025-এ নারী ওয়ানডে বিশ্বকাপে তিনি বাংলাদেশের পক্ষ থেকে আম্পায়ারিং করেছেন। এবং বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আসছে, ব্যাপক পরিবর্তন আসছে, যেখানে সভাপতির পদে আছেন আমিনুল ইসলাম বুলবুল এবং সহসভাপতি পদে আছেন দুইজন, একজনকে তোমরা দেখতেছো ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা রিসেন্ট পাস্টে হয়েছে, সো বলা যায় না এখান থেকে একটা কোয়েশ্চেন হয়েও যাইতে পারে। অ্যান্ড আলটিমেটলি লিটন দাস হচ্ছে বর্তমানে বাংলাদেশে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ রানের অধিকারী। দেন আমরা যদি একটু ফুটবলের দিকে মুভ করে যাই, ফুটবলের ক্ষেত্রে তোমরা দেখতে পারতেছো মানে এখন যাকে নিয়ে আসলে চর্চা অনেক বেশি হচ্ছে হামজা চৌধুরীর কথা। তো হামজা চৌধুরীর মূলত বাড়ি সিলেট হবিগঞ্জ জেলায়। তার বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন হচ্ছে ভারতের বিপক্ষে 25 মার্চ 2025। যদিও বা এই ক্ষেত্রে ডেট খুব একটা ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে জাস্ট মেইন জায়গাটা তোমরা খেয়াল রাখতে পারো ভারতের বিপক্ষে। এবং প্রথম গোল করেন ভুটানের বিপক্ষে এবং তিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি এই টিমের হয়ে খেলতেছে। এইখান থেকে কানেক্টেড লেস্টার সিটি কিন্তু রিসেন্ট পাস্টে হচ্ছে ধুম করে হুট করে বহুদিন পরে হচ্ছে টাইটেল পাইছিল, সো এটাও একটা পয়েন্ট হইতে পারে। দেন সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ, এটাই তো ধরো বাংলাদেশ ক্রমাগতই কোনো না কোনোভাবে পারফর্ম করে আসতেছেই। তো এটার অধিনায়কের নাম তোমরা খেয়াল রাখতে পারো আফিদা খন্দকার প্রান্তি। আর ষষ্ঠ এটা অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে তারা নেপালকে 4-0 গোলে হারাইছিল। সো এটাও তোমরা জাস্ট একটুখানি দেখে রাখো। এইটা পার্সোনালি আমি মনে করি না খুব একটা ইম্পর্টেন্ট, ভারতের বিপক্ষে যে বাংলাদেশের ফুটবলের একটা ম্যাচে জয়, সিন্স এটা কোনো মেজর কোনো কিছু ছিল না, সো তারপরও একবার একটু দেখে রাখা ভালো। মোরসালিন গোল করছিল তোমরা জানো, এবং 1-0 গোলে আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম, বাট স্টিল মানে ইম্পর্টেন্সের জায়গায় খুব একটা ভ্যালুয়েবল হয়তো বা না। আর সাফ চ্যাম্পিয়নশিপে লাস্টলি বাংলাদেশ হেরে গেছিল 2025-এ, যেটা হয়েছে ভারত চ্যাম্পিয়ন ছিল, রানার্স আপ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব 17-তে। দেন আমরা যদি একটু খেলাধুলার দিকে যাই, তোমরা জানো যে ইমিডিয়েট বছরে যেই খেলাধুলাগুলা হয় সেটা তো আসেই, কখনো কখনো একটু দেরির মানে নেক্সটটার পরেরটাও অনেক সময় পরীক্ষায় জানতে চেয়ে ফেলে। সো সেই জায়গায় তোমরা অলিম্পিক গেমস গ্রীষ্মকালীনের যে দুইটা আছে ইম্পর্টেন্ট 34 এবং 35তম 2028 2032, 28-এরটা যুক্তরাষ্ট্রে ফলোড বাই 32-এরটা অস্ট্রেলিয়াতে, শীতকালীনেরটা ঠিক আছে দেখতে পারো একবার। ফুটবল বিশ্বকাপটা ইম্পর্টেন্ট হতে পারে 2026-এ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই তিনটা জায়গা থেকে। এবং এটা থেকে একটু পরে আসবে অবশ্যই এই 2026 বিশ্বকাপের মাস্কটের যে ব্যাপারটা, তিনটা কান্ট্রি, তাই তিনটা কান্ট্রির তিনটা ঐতিহ্য নিয়ে মাস্কট বানানো হয়েছে, একটু পরে আমরা দেখবো, সেটা সমস্যা নাই। অ্যান্ড ক্রিকেট বিশ্বকাপ 2027-এ হবে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, এই জায়গাটা দেখতে পারো। অ্যান্ড আলটিমেটলি এখান থেকে এটাও বেশ ইম্পর্টেন্ট হতে পারে সিন্স বাংলাদেশে হবে আর কি, তো সেটা মাথায় রেখে যে 15তম যেটা 2031 সালে, সেটা বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এটা হচ্ছে অ্যারেঞ্জ করবে। ব্যালন ডি'অরের কথা, ব্যালন ডি'অর তো আসলে এবছর নারীদের এখান থেকে আসলে বনমাতির কথা না বললেই না, বার্সার প্লেয়ার তোমাদের বাবলা ভাইয়ের খুব পছন্দের আর কি। তো যাই হোক, উনি পরপর টানা 3বার হচ্ছে ব্যালন ডি'অর পাইছে এবং উনি বেসিকলি এই বছর তো মানে একবারে 4টা টাইটেল পাইছে, তাই না? এর পাশাপাশি আমরা যদি ইয়াসিন ট্রফির কথাটা বলি, পুরুষ ডোনারুমা পাইছে, ইটালির গোলকিপার, তোমরা জানো এখন ম্যানচেস্টার সিটিতে আছে। ডোনারুমার এই যে বেসিক্যালি ইয়াসিন ট্রফি সম্পর্কে আসলে তোমরা কতটুকু জানো আমি জানি না। ইয়াসিন ট্রফি বিষয়টা হচ্ছে জাস্ট বিশ্বের সেরা গোলকিপার, এটা একমাত্র গোলকিপার ছিলেন ইয়াসিন নামে যিনি হচ্ছে ব্যালন ডি'অর পাইছিলেন। তো তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে 2019 থেকে প্রবাবলি ইয়াসিন ট্রফি দেওয়া শুরু হয়েছিল, ফার্স্ট প্রবাবলি এরকমই কিছু একটা। তো এশিয়া কাপের তথ্য আসতেছে, 17তম এশিয়া কাপ 2025-এ ভারত এবং রানার আপ পাকিস্তান, মানে আলটিমেটলি ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে আর পাকিস্তান জিতছে, এটা তো মানে যুগ হয়ে গেছে, হয় নাই কখনো। মাঝখানে বোধহয় ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার হারাইছিল, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তারপরে 23তম ফিফা বিশ্বকাপ, যেটা আমি একটু আগে বললাম ইম্পর্টেন্ট, সেখানে মাস্কটটা দেখে রাখবা, 3টা মাস্কট 3 দেশ থেকে আসতেছে। ক্লাচ নামে ইগল, যেটা ইউএস এর জাতীয় প্রতীকের মধ্যে আছে, বল্ড হেডেড ইগল আর কি, মানে টাক মাথার ইগল। এবং এর পাশাপাশি ম্যাপল নামের মুজ, এই মুজ মানে আবার ডেজার্ট মুজ না, এই মুজ মানে হচ্ছে এক ধরনের হরিণ, তোমরা জানো সব থেকে বৃহত্তম দীর্ঘতম যে হরিণের জাত, সেই জাতের নাম হচ্ছে আলটিমেটলি মুজ, ওইখান থেকে ম্যাপল নামের মুজ। এইটা হচ্ছে বেসিক্যালি
তোমার লাস্ট যেটা মেক্সিকোর জঙ্গল থেকে আসা জায়ু নামের জাগুয়ার, অর্থাৎ জাগুয়ার তো তোমরা বুঝি বাঘের একটা প্রজাতি আর কি। তখন ফাইনালি অফিসিয়াল বল যেটা ট্রায়ন্ডা অ্যাডিডাস কোম্পানির, এই বলও অলরেডি ছবি টবি হয়ে গেছে, তোমরা অনেকে দেখছো আমাদের থেকে, ইনফ্যাক্ট তোমরা ভালো জানবা হয়তো। পরবর্তী ক্রীড়ার আসর সমূহ, এখান থেকে দুই একটা ইনফরমেশন জানতে পারো। টি-20 বিশ্বকাপ পুরুষ 2026-এরটা ভারত শ্রীলঙ্কা মিলায় হবে, 20টা দল অংশগ্রহণ করবে। দেন টি-20 বিশ্বকাপ নারী 10ম, এটাও 2026-এ, ইংল্যান্ড এবং ওয়েলস। সেখান থেকে ওয়েলসের ব্যাপারেও একটুখানি মনে করে ফেলতে পারো ওয়েলস দেশ সম্পর্কে, যদি এটা খেলাধুলার মধ্যে না, স্টিল। আচ্ছা, এরপরে যদি সাফ গেমস এর কথা চিন্তা করো, 14তম আসর 26 সালে পাকিস্তানে, মানে সবই 26, 27, 28 এই রিলেটেড আসতেছে। দেন হচ্ছে কমনওয়েলথ গেমস এর কথা আসতেছে, গ্লাসগো স্কটল্যান্ডে 23তম, এটাও 26 সালে হবে। মহাপ্রয়াণের এই জায়গা, খেলাধুলা মোটামুটি শেষ। মহাপ্রয়াণের জায়গাটা একটা, যেহেতু আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে একজনের কথাই আমরা সেভাবে করে এই বছর পাইছি, তো পোপ ফ্রান্সিসের কথা। তোমরা ইতোমধ্যে পোপ ফ্রান্সিস সম্পর্কে অনেক কিছুই পড়ছো কম আর বেশি। তো তার এক্সাক্ট মৃত্যুর তারিখটা হচ্ছে 21 এপ্রিল 2025, মাথায় রাখতে পারো। তিনি মূলত রোমান ক্যাথলিক যে আছে তাদের ধর্মগুরু ছিলেন, যদিও বা তার জন্ম ছিল আর্জেন্টিনায়। এবং তিনি হচ্ছেন মূলত দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ। সো দক্ষিণ আমেরিকা, অর্থাৎ যেহেতু আর্জেন্টিনা সাউথ আমেরিকার পার্ট সেখানে, এবং পোপ এর লেখা হোপ, সেখান থেকে তার লেখা বই হোপ তোমরা মাথায় রাখতে পারো। সো নেক্সট পার্টে তোমাদের দেশ পরিক্রমা, এখানে তোমাদের আবারও হার্ট থ্রব রিয়াদ ভাইয়া আসতেছে। রিয়াদ ভাইয়া ক্লাস করো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হয়তোবা ভবিষ্যতে কখনো না কখনো দেখা হবে। আল্লাহ হাফিজ। আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দেশ পরিক্রমা, বিতর্কিত ওয়াকফ আইন। প্রথমেই বলে রাখি ওয়াকফ বিষয়টা কি। আল্লাহর নামে আমি এই সম্পদটা দান করে দিলাম, এইরকম কোনো স্থাবর অস্থাবর জমি জমা যেইটাই দান করা হয় না কেন সেটাকে বলা হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফ আইন নিয়ে বিতর্ক শুরু হয়েছে কোথায়? ভারতে। কারণ ভারতে রিসেন্টলি একটা আইন পাশ করা হয়, ওয়াকফ আইন, বিতর্কিত ওয়াকফ আইন, যেটা মূলত রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে এটা পাশ করা হয়েছে 5 এপ্রিল 2025 সালে। পরবর্তীতে হাইকোর্ট অর্থাৎ ওদের সুপ্রিম কোর্ট এটা আবার স্থগিত করে দেয় 18 এপ্রিল 2025-এ। তারপর আমরা দেখতে পাচ্ছি এবং খালিস্তান মুভমেন্ট, যেটার কারণে কানাডা এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছাইছে। আসলে খালিস্তান বিষয়টা কি আমরা একটু দেখি। মূলত শিখ ধর্মাবলম্বী যারা আছে তারা পাকিস্তানের যে পাঞ্জাব এবং ভারতের পাঞ্জাব সহ আরো অন্যান্য অঞ্চল, কি কি অঞ্চল, এই যে চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, এই অঞ্চলটা পুরাটা নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এর নামই হলো খালিস্তান। সেই খালিস্তানের রাজধানী সিমলা এবং লাহোর। এবং এই খালিস্তানের যে নেতা, নাম কি, হরদীপ সিং নির্জত, তাকে হত্যা করে ভারতীয় যে গ্রুপটা আছে, তারা হত্যা করে কোথায়? কানাডাতে গিয়ে। যে কারণে এই দুইটা দেশের মাঝখানে এখন সম্পর্ক খুব একটা ভালো না। দেখো, কানাডা ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি চীনের উদ্যোগে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা। টাইটেলটা খুব ভালো করে মনে রাখো, কার উদ্যোগে হয়েছে? চীনের উদ্যোগে। এবং এটাই কিন্তু পৃথিবীর প্রথম, এটাই পৃথিবীর প্রথম কোন একটা দেশের উদ্যোগে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা। সংস্থাটার নাম খুব শর্ট ফর্মটা মনে রেখো, এবং যদি পারো শিরোনামটা পড়তে পারো। খুব বেশি কষ্ট হলে দরকার নাই, যতটুকু বলছি এতটুকু মনে রাখলেই হবে। তারপর ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে যে প্রেসিডেন্ট আছে দেখো, মাহমুদ আব্বাস, তিনি তার পরবর্তী উত্তরসূরি, পিএলওর ভাইস প্রেসিডেন্ট, এবং সম্ভাব্য তার উত্তরসূরি হিসেবে মনোনয়ন করছেন কাকে? হুসেন আল শেখ। এবং আমরা জানি যে ইয়াসির আরাফাত 1964 সালে পিএলও গঠন করছিলেন। তারপর পিএলওর ইয়াসির আরাফাতের মৃত্যুর পর থেকে মাহমুদ আব্বাসি পিএলও দেখাশোনা করতেছেন, পিএলওর প্রধান নেতা হিসেবে আছেন। এতটুকু বিষয় আমরা মনে রাখবো। এবং বিভিন্ন দেশের যে নতুন রাষ্ট্রপ্রধান আছে, এই রাষ্ট্রপ্রধান পড়ার জন্য আমি আরাফ ভাইকে আহ্বান করব। এবং তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আবার কোথাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকের পরীক্ষা খুব ভালো করে দিও। ছোটবাবুরা, তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। ছোটবাবু বলতেছি তোমাদেরকে বিভিন্ন সময় কোর্সের মাঝখানে ছোটবাবু বলে ডাকতাম। তোমরা এখনো আমি দেখতেছি আমরা ছোটবাবুই আছো। কমেন্টে কিন্তু তোমাদেরকে আমি বারবার দেখতেছি তোমরা জিজ্ঞেস করতেছো যে ভাই পিডিএফ কই পাবো, পিডিএফ কই পাবো। ডেফিনেটলি আলাদা একটা পোস্ট করে তোমাদের জন্য এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এবং এই যে জিজ্ঞেস করতেছো না যে ভাইয়া লাইভটা থাকবে কিনা বা এই ভিডিওটা থাকবে কিনা, অফকোর্স এই ভিডিওটা পেজে তোমাদের জন্য থাকবে।
সো এই ভিডিও, এই কন্টেন্ট, এগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা শুধু ঠান্ডা মাথায় বাকি যতটুকু ক্লাস আছে সামান্য একটু আছে একটু দেখো, আর এরপরে যা পড়ার আছে পড়ো, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি আমাদের একদম শেষ পার্টে, যে বর্তমান বিশ্বের নেতৃত্বদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃত্ব কারা আছেন। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, এনাকে তো পড়তেই হবে। বর্তমানের হিসাবে উনি হচ্ছেন 47তম প্রেসিডেন্ট, ঠিক আছে? আর তার যেই উপরাষ্ট্রপতি আছে জেডি ভ্যান্স, উনি ছিলেন রানিং মেট নির্বাচনের সময়, আর এখন উপরাষ্ট্রপতি হয়ে গেছে। এটা গুরুত্বপূর্ণ। রাশিয়ার ভ্লাদিমির পুতিন আমরা সবাই জানি, এগুলো নিয়ে আমার বলার কিছু নাই। ইন্দোনেশিয়ারটা একটু দেখবা, কারণ ইন্দোনেশিয়াতে বর্তমানে কিন্তু আন্দোলন একটা হয়ে গেছে, এবং আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছে এটা জানাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ইন্দোনেশিয়াটা দেখবা। শ্রীলঙ্কা, এটা গত বছর ইম্পর্টেন্ট ছিল, এই বছর খুব একটা ইম্পর্টেন্ট না। আর বাকি যেইগুলো আছে এগুলা আমরা মোটামুটি সবাই জানি, তারা অনেকদিন ধরেই তাদের দেশে আছেন। এছাড়া বর্তমানে ভারতের যে রাষ্ট্রপতি আছেন, তিনি রাষ্ট্রপতির নাম একটু দেখতে পাবো, দ্রৌপদী মুর্মু। তিনি হচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ সাঁওতাল নিগোষ্ঠী থেকে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি ভারতের। আর এছাড়া ইরানের মাসুদ পেজেশকিয়ান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা একটু দেখে রাখবা। আর ব্রাজিলে লুলা দা সিলভা, ইনিও খুবই গুরুত্বপূর্ণ। এবং দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, খুবই খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি যেই G20 সম্মেলন হয়েছে ওইখানে সভাপতিত্ব করেছেন সিরিল রামাফোসা। ট্রাম্প ওইখানে যোগ দেয় নাই। দক্ষিণ আফ্রিকার সাথে ইউএস একটু ঝামেলা আছে এই জায়গায়। এবং ভেনেজুয়েলা বর্তমানে সবচেয়ে আলোচিত। ইউএস ভেনেজুয়েলাতে যে কোনো সময় এটাকে চলে যাবে, এবং নিকোলাস মাদুরোর এগেইনস্টেই মূলত এই অভিযানটা চলতেছে। সো নিকোলাস মাদুরো আমাদের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা দেখি, কানাডাতে নতুন নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী। খেয়াল করে দেখো, এটা কিন্তু প্রধানমন্ত্রীর নাম বলতেছি। প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। এর আগে ছিল জাসিন ট্রুডো। অনেকের মাথায় এখনো ট্রুডোর নামটা থাকতে পারে, ট্রুডো কিন্তু খুবই বিখ্যাত, কিন্তু এখন আর ট্রুডো নাই। বর্তমান ট্রুডো কিন্তু এখন সাবেক হয়ে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কার্নি। আর ইটালিতে জর্জিয়া মেলোনি, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং জর্জিয়া মেলোনি এবং মেলোনির যেই বর্তমান পররাষ্ট্রনীতি, এবং মেলোনি যেইভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার পররাষ্ট্রনীতি চালাচ্ছেন, মেলোনি ডক্ট্রিন নামে এই জিনিসটা খুব চলতেছে বর্তমানে মার্কেটে। আর এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আছেন স্যার কিয়ার স্টারমার। আর খেয়াল করে দেখবা, যুক্তরাজ্যে কিন্তু কোনো রাষ্ট্রপতি নাই, তার পরিবর্তে সেখানে আছেন রাজা। বর্তমান রাজা হচ্ছে রাজা থার্ড চার্লস। তারপর হচ্ছে নেপালে বর্তমানে প্রধানমন্ত্রী আছেন, তিনি যদি অন্তর্বর্তীকালীন সুশীলা কার্কি। আর তিনি হচ্ছেন বর্তমানে নেপালে কিন্তু তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং একই সাথে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি, এটাও কিন্তু তিনি, ঠিক আছে? আর এছাড়া ভারতের নরেন্দ্র মোদী আছে, টানা 3বার, এটা দেখতেছই। এছাড়া ভুটানে শেরিং তোবগে, তিনি কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন, তো এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। জাপান, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো, বিকজ এটা খুবই সাম্প্রতিক সময় নির্বাচিত হয়েছে, সানায়ে তাকাইচি, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর সুদানে যেহেতু ঝামেলা চলতেছে, কামিল ইদ্রিস, এটা একটু জেনে রাখো। আর থাইল্যান্ডে খুবই ঝামেলাপূর্ণ একটা নাম, 29 বিরাকুল, এই ভুমজাইথাই পার্টি, এটা একটু দেখে রাখবা, বাস শেষ। আর এছাড়া আমরা বিভিন্ন দেশে বর্তমান শাসক বলতেছি। শাসক বলতে তারা সরাসরি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নামে না, তারা তাদের মতো টাইটেল ইউজ করে, কিন্তু তারা মূলত রাষ্ট্র চালায়। যুক্তরাজ্যের রাজা আছেন 3য় চার্লস, তারপর জাপানের সম্রাট, এটা লাগবে না। আমরা এখান থেকে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ, তোমরা কিন্তু এখানে মোহাম্মদ বিন সালমান বা এমবিএস রে মনে করো না, এমবিএস কিন্তু ক্রাউন প্রিন্স, কিন্তু বর্তমানে বাদশা হিসেবে আছেন কিন্তু সালমান বিন আব্দুল আজিজ। আর কাতারের আমির, এটাই ইম্পর্টেন্ট, শেখ তামিম বিন হামাদ আল থানি, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু জেনে রাখবা। আর এছাড়া ভুটানের রাজা, এটা একটু জেনে রাখতে পারো, জিগমে খেসার নাম গেল ওয়াংচুক। আর এই তো, এইটুকুই ছিল আমাদের আজকের আয়োজন। আমি এই মুহূর্তে আমাদের সবচেয়ে সিনিয়র, সবচেয়ে প্রিয় বড় ভাই কাউসার ভাইকে একটু ডেকে নিচ্ছি, এবং কাউসার ভাই তোমাদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলবেন। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। কাউসার ভাই। দেখতে দেখতে তোমাদের সাথে আমাদের জার্নিটা শেষ হয়ে গেল, মানে ঢাবির পূর্ব পর্যন্ত আর কি। ঢাবি পরীক্ষা হয়ে গেলে আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন হবে, সেই পরীক্ষাগুলোর আগে তোমাদের জন্য আমরা আবার গাইডলাইন নিয়ে সামনে আসব। তবে ঢাবির আগে এই পর্যন্ত এই যে ফেজটা আছে, এটা আমরা শেষ পর্যায়ে আসছি। তো আমরা চেষ্টা করছিলাম তোমাদেরকে যতটা সম্ভব টাচে রাখার, এবং তোমাদের যে প্রত্যাশা ছিল, আমাদেরও ইচ্ছা ছিল, সেটারই আজকে একটা বাস্তবায়ন আমরা ঘটানোর চেষ্টা করছি। কতটা পারছি, কতটুকু এখান থেকে কমন পড়বে, সেটা আগামীকালকের পরীক্ষা দেওয়ার পরে বোঝা যাবে। আল্লাহর রহমত থাকলে তোমরা এখান থেকে খুব ভালো কিছু কমন পাবা। তো আমরা একটু সব ভাইদের সাথে একবার একটু ফ্রেমে থাকতে চাই, একটু সবাইকে সামনে আসার জন্য একটু অনুরোধ করব। সবাই সামনে চলে আসো। একটু সবাই এমন ভাবে দাঁড়ায় যেন সবাইকে ফ্রেমে দেখা। আসিফ এই পাশে আসো। হ্যাঁ, আচ্ছা। শুরু করে দিচ্ছি ভাই। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগতেছে সবাইকে একসাথে দেখে, এবং তোমাদের জন্য সব থেকে বড় সারপ্রাইজ ছিল আজকে তোমাদের জন্য সব থেকে বড় সারপ্রাইজ ছিল হচ্ছে তোমাদের সিফাত ভাইয়া। তো সিফাত ভাইয়া খেলাপ্রেমী মানুষ, এই জন্য তাকে দিয়ে খেলাধুলার পার্ট আমরা চেষ্টা করছি তোমাদেরকে দেখাই দেওয়ার জন্য। আর এটা ভাইবো না যে জিকে সবাই পড়াইতে পারে, এমন না। এখানে যারা আছে
তারা সবাই আসলেই জিকে পড়াইতে পারে, সিফাতের প্রতিভা তোমরা জানতা না, এই জন্য আজকে তোমাদের সামনে নিয়ে এসে তোমাদেরকে জানাই দিলাম ইংলিশ আর বাংলা কি। যে কেউই পড়াতে পারে। ইংলিশ বাংলা যে কেউ পড়াইতে পারে, কারণ সবাই তো এটা পড়েই আসে। তো শেষ মুহূর্তে তোমাদের বাবলা ভাইকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করবো, তারপরে আমি তোমাদের উদ্দেশ্যে একটা মোনাজাত দিয়ে শেষ করবো আর কি। আমার বাড়তি আর কিছু বলার নাই। আহ, এই ব্যাচটা মানে মনে থাকবে অনেক দিন, কারণ আমি সবচেয়ে বেশি আমার অ্যাডমিশন মানে পড়ানোর যে অভিজ্ঞতা, সবচেয়ে বেশি বকা দিচ্ছি তোমাদেরকে, অনেক বকা দিচ্ছি, অনেক রুড রুড কথাবার্তা বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, বাট মন থেকে তোমাদের জন্য দোয়া। কালকে ভালো মতো পরীক্ষা দাও। আমরা পরীক্ষা শেষ হওয়ার পরে একটা ফেসবুকে একটা থ্রেড ওপেন করব তোমাদের জন্য, কার কেমন পরীক্ষা হলো, কে কয়টা অ্যান্সার করেছো সেটা জানিয়ে দেবে। অ্যান্ড আমরা সেটার ভিত্তিতে অ্যাসেস করব যে আমরা আসলে কতটুকু তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পেরেছি। সবার জন্য অল দ্য বেস্ট। ধন্যবাদ বাবলা। আর তোমাদের ওই যে পিডিএফ নিয়ে তোমাদের আরব ভাই বলতেছিল, তোমরা পিডিএফ পেয়ে যাবা, আমরা কমেন্টে দিয়ে দেবো। সব জায়গায় যেখানে যেখানে এটা যাবে সব জায়গায় আমরা কমেন্টে বা যেভাবে তোমাদেরকে যত সহজে অ্যাক্সেস করা যায় স্টুডেন্ট পোর্টাল থেকে শুরু করে পিডিএফটা তোমাদের জন্য আমরা অ্যাভেলেবেল করে দেবো। আর ক্লাস তো এখানে থেকেই যাবে, তোমরা বারবার দেখতে পারবা। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এই আজকে রাত অন্তত আগে ঘুমানোর চেষ্টা করো। কালকে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে তুমি যদি পারফর্ম করতে পারো তাহলে ভালো কিছুর আশা আমরা অবশ্যই করতে পারি। মনে রাখবা, ওই পরীক্ষার হলের ওই সময়টা ফাইট করে আসাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। মাথা ঠান্ডা রেখে যদি ফাইটটা করতে পারো, আশা করা যায় তুমি জিতবা ইনশাল্লাহ। তো উদ্ভাস পরিবারের পক্ষ থেকে, সমস্ত ভাই আপুদের পক্ষ থেকে তোমাদেরকে আবারও সালাম দিচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি। তোমাদের সবার জন্য স্নেহ ভালোবাসা দোয়া থাকলো। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।